ওকে, ক্লাস ভিডিও অন, আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস। ওকে, সো আপনারা যারা অলরেডি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন তারা জানার ওয়ার্ডপ্রেস কি, বাট যারা একেবারেই নিউবি তাদের কাছে বলি বা তারা একটু বলেন ওয়ার্ডপ্রেস কি বা এটা কেন প্রয়োজন বা কি কাজে লাগে, কেউ কেউ বলতে পারবেন? ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন কেউ? বলেন কি জানেন, এটা একটু বলেন। ভাই এটা হচ্ছে একটা সিএমএস একটা সফটওয়্যার বেস, মানে এখানে হচ্ছে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে মানে এই এলিমেন্টরের মাধ্যমে ইয়ে করে ওয়েবসাইট তৈরি করা যায়। ওকে, শুধু এলিমেন্টর, এছাড়া কিছু ইউজ করা যায় না? হ্যাঁ, এছাড়া আরো কিছু আছে, আসলে এলিমেন্টর নিয়ে কাজ করতে একটু ইজি। আচ্ছা, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে, আর কেউ বলতে চান? মেনলি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি, যেন আপনার উইদাউট কোডিং বা লেস কোডিং ইউজ করে আপনি ওয়েবসাইট বানাতে পারেন, বা ইভেন আপনি কোডিং ইউজ করলেও ইউজাররা যেন খুব ইজিলি কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারে। লাইক হচ্ছে একটা কোডিং ওয়েবসাইট আর একটা সিএমএস ওয়েবসাইটের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা কোডিং ওয়েবসাইটে আপনি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হলে আপনাকে কোডে হাত দিতে হবে, বাট একটা সিএমএস ওয়েবসাইটে আপনি একটা লোগো চেঞ্জ করতে গেলে বা যে কোনো কন্টেন্ট, সেটা হতে পারে টেক্সট, ইমেজ, এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য আপনাকে কোডে হাত দিতে হবে না। আপনাকে একটা ড্যাশবোর্ড অ্যাক্সেস থাকবে, সেই অ্যাক্সেসে আপনি লগ ইন করে আপনি আপনার মতো করে কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবেন। দ্যাটস ওয়ার্ডপ্রেস হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় বা সিএমএস। ওয়ার্ল্ডে বেশ কিছু সিএমএস আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। কেন ওয়ার্ডপ্রেস এতটা পপুলার, তাই না? আচ্ছা, ওয়ার্ল্ডের টপ কিছু সিএমএস এর নাম যদি আমি আপনাদেরকে বলি, আপনারা বলতে পারবেন? এনিওয়ান? ওয়ার্ডপ্রেস আছে, দেন উইক্স আছে, ওকে। শপিফাইটা আমার ঠিক মানে খুব একটা আইডিয়া নেই। স্কোয়ারস্পেস, রাইট। জুমলা, ড্রুপাল। ইয়েস। ওকে, সো আপনার অনেকগুলো নাম, অনেকগুলো নামে, যেন ওপেন কার্ড, প্রেস্টাশপ, অনেকগুলো আছে। সো এর মধ্যে সবচেয়ে পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে তার মধ্যে 32% অর মোর, আমি এটা 2017-18 ডাটা বলতেছি, এখন হয়তো আরও বেশ বাড়তে পারে। ওয়ার্ল্ডের এখন কত? 43%। সো দিস আনবিলিভেবল। মানে ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে তার মধ্যে 43% ওয়েবসাইট বলা যেতে পারে সিএমএস এর তৈরি করে, এবং সিএমএস এর একটা বিগ সেক্টর বা সিএমএস এর একটা বড় জায়গা হচ্ছে ওয়ার্ডপ্রেসের দখলে। এটা কিসের ভিত্তিতে? এসইও র্যাঙ্কের ভিত্তিতে। সব আপনি মনে করেন কালকে একটা ওয়েবসাইট বানালে সেটা কিন্তু কাউন্টেবল না যতক্ষণ পর্যন্ত না এটা গুগলে এসইও করা। সো এটা আরও, এই ডাটাটা আরও বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ ওয়ার্ল্ডের যে ওয়েবসাইটগুলো গুগলে ইন্ডেক্স করে তার মধ্যে 42% ওয়েবসাইট সিএমএস এর, ওই 42 ওয়েবসাইটের যে সিএমএস এর মাধ্যমে তৈরি করে তার একটা বিগ সেক্টর হচ্ছে বা বড় একটা জায়গা দখল করে রাখছে ওয়ার্ডপ্রেস। যদি সিএমএস এর মধ্যে 100টা ওয়েবসাইট হয়, এর মধ্যে আপনি 70% ওয়েবসাইটে দেখবেন, 70টা ওয়েবসাইটে দেখবেন ওয়ার্ডপ্রেসে। সো বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেস কতটা জনপ্রিয়? সবাইকে ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস আরেকটা কারণে জনপ্রিয় বা সিএমএস আরেকটা কারণে জনপ্রিয়, একটা তো হচ্ছে ইজি টু মেনটেনেন্স, মানে মেনটেন্স করতে অনেক ইজি হয়। আর হচ্ছে আরেকটা কারণে জনপ্রিয়, আপনি খুব ইজিলি একটা ওয়েবসাইটকে বানাতে পারবেন উইদাউট মানে একটা কোডিং ওয়েবসাইট যে পরিমাণ এক্সপেন্সিভ হবে, একটা সিএমএস ওয়েবসাইট কিন্তু সেম এক্সপেন্সিভ হবে না। রিজন কি? একটা কোডিং ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার রাখতে হবে, ব্যাক এন্ড ডেভেলপার থাকতে হবে, ডাটাবেস ইঞ্জিনিয়ার থাকতে হবে, তারপর হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার থাকতে হবে, আরও বিভিন্ন কিছু থাকতে হবে। তো ওয়েবসাইটটা মেনটেন করার জন্য একটা টিম থাকতে হবে। বাট একটা সিএমএস এর ওয়েবসাইটে কিন্তু ইউজার বা যিনি ওয়েবসাইটটা যার দরকার সে কিন্তু ইজিলি মেনটেন করতে পারবে। মানে আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে, আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে চাল ডাল, বাংলাদেশে খুব পপুলার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে রিয়াক্টে তৈরি করা। এখন একটা চাল ডাল একটা ওয়েবসাইট মনে করেন তৈরি করতে গেলে আপনাকে
একটা হিউজ পরিমাণে আপনাকে ডেভেলপার লাগবে। বাট আপনি চাচ্ছেন আপনার নিজের জন্য একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবেন যেখানে অল্প কিছু প্রোডাক্ট থাকবে, আপনার ভিজিটরও হবে খুব অল্প কিছু, লাইক হচ্ছে হয়তো মান্থলি 50,000, তাহলে কিন্তু আপনার এত টাকা খরচ করে ওয়েবসাইট বানানোর দরকার নেই, আপনি কিন্তু ইজিলি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারেন। সো লার্জ স্কেলে যখন দরকার হবে তখন আপনি হয়তো র কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইট বানাতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা ভাইয়া, যে কোডিংয়ের ওয়েবসাইট আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এখন দেখা গেছে যে মনে করেন আমি যদি আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করি তাহলে আমি ওয়ার্ডপ্রেস, অনেকে বলতেছে মানে ওয়ার্ডপ্রেসে আমি করবো না, আমি কোডিং দেবো। আচ্ছা, এর রিজনটা হচ্ছে বেশ কিছু ইস্যুস আছে। মনে করেন আপনার একটা কোডিংয়ের ওয়েবসাইটকে আপনি ইজিলি আপনার মতো করে বানাতে পারবেন। লাইক হচ্ছে আপনি ইবেলি ওয়েবসাইটের কথা চিন্তা করেন। ইবেলি ওয়েবসাইটে ওদের ডেভেলপার টিম ছিল 80 জন, মানে 80 জন মেম্বার হচ্ছে পুরো ওয়েবসাইটে ডেভেলপিংয়ের কাজ করতো, বা চাল ডালও এরকমও হতে পারে। এখন ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর, আপনার স্কেলের উপর। এখন আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন যেটা হচ্ছে বাজেট হচ্ছে 50,000 বা 1 লাখ, যেখানে ভিজিটর থাকবে এই টাইপেরই, তাহলে কি আপনি র কোডিংয়ের মধ্যে ওয়েবসাইট করা আপনার পক্ষে পসিবল হবে? কারণ আপনার একটা টিম লাগবে, তখন আপনি ওয়ার্ডপ্রেসে ইজিলি করতে পারবেন। বাট আপনার হচ্ছে একটা লার্জ স্কেল ওয়েবসাইট লাগবে, লাইক ব্যাংকের ওয়েবসাইট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে সম্ভব না, কারণ এখানে ব্যাংকের অনেক ডাটা থাকবে, অনেক ইস্যুস থাকবে। সো এই ওয়েবসাইটগুলো তখন আপনাকে কোডিংয়ের মধ্যে তুলবে। মেনলি হচ্ছে আপনার বিজনেস স্কেল, আপনার কি বিজনেস স্কেলটা চিন্তা করতে হবে, সেকেন্ড হচ্ছে বাজেট চিন্তা করতে হবে, থার্ড হচ্ছে আপনার ভিজিটর বা ওয়েবসাইটের অডিয়েন্সের উপর চিন্তা করতে হবে। এই কারণে আপনাকে কোডিং না সিএমএস আপনাকে চিন্তা করে ওয়েবসাইট বানাতে হবে। আচ্ছা ভাই, সিকিউরিটিস কোনো ব্যাপার আছে যে ওয়ার্ডপ্রেসে একটু কম সিকিউরিটি থাকে কিছু? না, এটা তো ডেফিনেটলি আছে। মনে করেন একটা কোডিংয়ের ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটের সিকিউরিটি একটা বিগ ইস্যু, সেটা ওয়ার্ডপ্রেসে করেন আর কোডিংয়ে করেন, দুইটাই সিকিউরিটি আপনাকে রাখতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি একটা প্রবলেম ছিল আগে, বাট ওয়ার্ডপ্রেস ডে বাই ডে তাদের সিকিউরিটি অনেক সিকিউরিটি লেভেলটা অনেক ইনক্রিজ করে, তাদের অনেক সিকিউরিটি স্ট্রং করে। সো ওয়ার্ডপ্রেসও এখন সিকিউর। আপনি মোটামুটি স্মল স্কেলে ওয়েবসাইট যদি বানান, সেই ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বানাতে পারবেন, সিকিউরিটি প্রবলেম হবে না। বাট লার্জ স্কেল ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোডিংয়ে যেতে হবে, কারণ তখন আপনাকে ওয়েবসাইটটা আপনার নিজের কাস্টম রিকোয়ারমেন্টস অনুযায়ী বানাতে হবে। বুঝতে পারলাম? জি ভাই, থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। ই কমার্স ওয়েবসাইট মানে কত ধরনের বা কি কি আসলে, বা একটু বলেন। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট হচ্ছে আপনার যে ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট থাকবে, বাই সেল করছেন, সেই ওয়েবসাইটকে ই কমার্স। এখন এই ওয়েবসাইটটা আপনি কী কাজে ইউজ করবেন সেটা হচ্ছে কোশ্চেন। আপনার ই কমার্স ওয়েবসাইট হতে পারে সাবস্ক্রিপশন বেস, আপনার ই কমার্স ওয়েবসাইট হতে পারে প্রোডাক্ট বেস, ড্রপ শিপিং বেস, অ্যাফিলিয়েট বেস। বাট টোটাল জিনিসটা হচ্ছে ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স। আপনার ওয়েবসাইটের মধ্যে বাই সেল থাকবে বা প্রোডাক্ট থাকলে সেই ওয়েবসাইটটাকে ই কমার্স ওয়েবসাইট বলা হয়। বুঝতে পারলাম? মানে বেসমেন্টটা একই, ব্যাপারটা এরকম, মানে মূল জিনিসটা একই। একটা পেমেন্ট গেটওয়ে থাকবে, প্রোডাক্ট থাকবে, বাই সেল হবে, এই টাইপের। হ্যাঁ, এই জিনিসটা কি আমরা কি ফ্রন্ট এন্ডে কাজটা করব না ব্যাক এন্ডে কাজটা করব? আমরা আজকে থেকে যে ওয়েবসাইটগুলো বানাবো এগুলো ফুল ফাংশনাল হবে। এতদিন আমরা ওয়েব ডিজাইন শিখছি, জাস্ট HTML CSS শিখছি একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য। বাট আজকে থেকে আমরা যে কয়েকটা ওয়েবসাইট বানাবো সবগুলো ফুল ফাংশনাল হবে, বোথ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। আরেকটা জিনিস বলি, ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়, অলরেডি আমি বেশ কিছু রিজন বললাম। আরেকটা রিজন হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি যে ওয়েবসাইটটা বানাবেন সেটা হচ্ছে ফুললি ফাংশনাল হবে। ওয়ার্ডপ্রেস যখন শুরুর দিকে আসেন, মেইনলি ওয়ার্ডপ্রেসটা ইউজ করা হতো ব্লগিং ওয়েবসাইটের ক্ষেত্রে, যেন যে কোনো একজন আছেন যিনি ট্রাভেল করতে পছন্দ করেন, উনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ট্রাভেল রিলেটেড ব্লগিং ওয়েবসাইট বানালে, উনি কোডিং জানেন না। বা যে কোনো একজন আছেন উনি ফটোগ্রাফি পছন্দ করেন, তিনি তার ফটোগ্রাফি অ্যালবামটা ওয়েবসাইটে রাখতে চান, এই জন্য ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ফটোগ্রাফি ব্লগিং ওয়েবসাইট বানান। বাট ডে বাই ডে ওয়ার্ডপ্রেস এতটা তাদের কমিউনিটি এতটা ডেভেলপ হয় যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি এখন যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি একটা ল্যান্ডিং পেজ থেকে শুরু করে বিজনেস ওয়েবসাইট, তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট লাইক আলি এক্সপ্রেস, অ্যামাজনের মতো ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেসে বানাতে পারবেন। এবং যে ওয়েবসাইটগুলো হবে ফুললি ফাংশনাল, যেখানে আপনাকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বোথ ওয়েতে কাজ করবে, আপনি প্রোডাক্ট বাই সেল করতে পারবেন, ওয়েব এন্ড গেটওয়ে অ্যাড করতে পারবেন। বুঝতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে ওয়ার্ডপ্রেস নিয়ে? ওকে, আচ্ছা। সো আজকে যে জিনিসটা হচ্ছে, আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় আমাদের সার্ভারে। সো আমরা দেখবো হচ্ছে ফার্স্টে আজকে দেখবো লোকাল সার্ভার, নেক্সট ক্লাসে দেখবো আমরা লাইভ সার্ভার।
সো কীভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, কীভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। লোকাল সার্ভার কোডটা মনে করেন আপনার এখন ডোমেন হোস্টিং নাই, আপনি আপনার নিজের এই কম্পিউটারটাকে একটা সার্ভার বানায় সফটওয়্যারের মাধ্যমে একটা সার্ভার বানাবেন, সেই সার্ভারে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি আপনার কাজগুলো করবেন প্র্যাকটিস। বাট নেক্সট ক্লাস থেকে আপনাদের সবাই অবশ্যই ডোমেন হোস্টিং লাগবে। কোথা থেকে ডোমেন হোস্টিং নেবেন বা কীভাবে পারচেস করবেন আমি ক্লাসের শেষে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ওকে, জি ভাইয়া, ঠিক আছে। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, এটার নাম হচ্ছে wordpress.org। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স, যেখানে হচ্ছে আপনার এই .org থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করে আপনি আপনার নিজের লোকাল বা লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। দেন ওয়ার্ডপ্রেসের আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে wordpress.com। wordpress.com হচ্ছে ওয়ার্ডপ্রেসের হোস্টিং, যেখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের হোস্টিং ইউজ করে আপনি আপনার ওয়েবসাইট লাইভ করতে পারবেন। এখানে এই wordpress.com থেকে আপনি ওয়েবসাইটটাকে আপনার নিজের সার্ভারে আনতে পারবেন না, বাট wordpress.org থেকে আপনি ডাউনলোড করে নিজস্ব সার্ভার ইউজ করতে পারবেন। wordpress.org সুবিধাটা হচ্ছে সার্ভার কস্ট অনেক কম, মানে wordpress.org আপনি যখন নিজস্ব ডোমেন হোস্টিং বা সার্ভার ইউজ করবেন সেই সার্ভারের কস্ট অনেক কম, বাট wordpress.com এর তাদের সার্ভারের কস্ট অনেক বেশি। আর wordpress.org তে আরেকটা সুবিধা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে থিম প্লাগইন ইউজ করতে পারবেন, যেটা .com এ পসিবল না। ওইখানে হচ্ছে আপনাকে সাবস্ক্রাইব করে করে আপনাকে জিনিসগুলো বানাতে হবে। আরেকটা যেটা হচ্ছে wordpress.com একটু সিকিউর wordpress.org থেকে। সো আপনারা বুঝতে পারছেন wordpress.org এবং wordpress.com এর মধ্যে পার্থক্য? ভাই আরেকবার একটু বলবেন কোন জায়গাটা বুঝেন একটু বলবেন? ভাই ডিফারেন্সটা একটু। আচ্ছা, .org ডিফারেন্সটা এখানেই দেখেন, আমি দিয়ে দিই, এটা পড়বেন। এই ব্লকটা পড়বেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন wordpress.org, wordpress.com তাদের মধ্যে পার্থক্য কি? wordpress.com হচ্ছে রিয়েল ওয়ার্ডপ্রেস, যেখান থেকে মানে নিজেরা ইউজ করতে পারবেন। বেনিফিট কি কি? ফ্রি, ওপেন সোর্স, যেটা আমি ফার্স্টে বললাম, ইজি টু ইউজ। তারপর হচ্ছে আপনি আপনার নিজের ওয়েবসাইট নিজের সার্ভারে ইউজ করতে পারবেন। তারপর আপনি যে কোনো ফ্রি, পেড, কাস্টম থিম বা অ্যাপস ইউজ করতে পারবেন, নিজের মতো করে প্রিমিয়াম থিম, কাস্টম থিম ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আরও অনেক সুবিধা, সেগুলো দেখতে পারেন। আর wordpress.org ডিফিকাল্টিস হচ্ছে আপনার নিজস্ব মানে কনস মানে হচ্ছে অসুবিধা হচ্ছে নিজের হোস্টিং, ডোমেন হোস্টিং লাগবে। তারপর হচ্ছে আরও এখানে বেশ কিছু ইস্যু আছে, এগুলো দেখবেন। আর .com এর অসুবিধাটা হচ্ছে এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ। সার্ভিসের 6টা প্ল্যান আছে, ফ্রিতে বেশি, ফ্রি ভার্সনটা অনেক লিমিটেড, আপনি যেভাবে চান এটা ইউজ করতে পারবেন না, কারণ লিমিটেড প্লাগইন, লিমিটেড থিম। তারপর হচ্ছে বেনিফিটটা হচ্ছে আপনার আপডেটের ব্যাকআপ নিয়ে চিন্তা করতে পারেন, সে অটোমেটিক আপডেটের ব্যাকআপ। আর অসুবিধাটা হচ্ছে অলরেডি আমি যেটা বলছি, এখানে হচ্ছে আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে, $48, যেটা হচ্ছে এই .com এ। .org তে সেটা হয়তো আপনার $20 বা $30 হতে পারে। তো এছাড়া হচ্ছে আপনি ইজিলি প্লাগইন আপলোড করতে পারবেন না, আপনার ইচ্ছা মতো করে CSS লিখতে পারবেন না। সো এই জিনিসটা একটু পড়বেন তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ভাইয়া wordpress.org এটাই তো করা বেটার মনে হয়। আমরা এটাই ইউজ করবো, কারণ ইন দ্য এন্ড আমরা নিজস্ব সার্ভার ইউজ করবো, আমরা .com ইউজ করবো না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আরেকটা জিনিস আপনাদের লাগবে, শুধুমাত্র এটা আজকের ক্লাসের জন্য, কারণ আজকের ক্লাসের পরে আমি আর লোকাল সার্ভার ইউজ করবো না, আমাদের লাইভ সার্ভারটা শিখতে হবে। কারণ ইন দিন লাইভ সার্ভারে কাজ করতে হবে নিজের জন্য, ক্লায়েন্টের জন্য। লোকাল সার্ভারের ওয়েবসাইট কেউ দেখতে পারবে না, বাট লাইভ সার্ভার ওয়েবসাইট যে কেউ দেখতে পারবে। সো লাইভ সার্ভারের জন্য আমাকে কি করতে হবে? লোকাল সার্ভারে কাজটা করে লাইভ সার্ভারে আপ করা যাবে না? হ্যাঁ যাবে, বাট আমরা শুরু থেকে লাইভ সার্ভারটা ইউজ করবো নেক্সট ক্লাস থেকে। ওকে, ঠিক আছে, এটাই ভাইয়া বেটার হবে, প্রথম থেকে আমরা ওটা লাইভ সার্ভার করব। হ্যাঁ ঠিক আছে। সো লাইভ সার্ভার আমরা আজকের ক্লাসটা শুধু লোকাল সার্ভার দেবো। সো আমার কম্পিউটারকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের বেশ কিছু টুলস বা সফটওয়্যার লাগবে। কি কি টুলস বা সফটওয়্যার লাগবে আমরা একটু দেখে আসি। একটা হচ্ছে জ্যাম্প, একটা হচ্ছে ল্যাম্প, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ওয়াম সার্ভার, ল্যাম্প সার্ভার,
অ্যাকচুয়ালি এগুলো কি, ওয়ার্ম সার্ভারটা হচ্ছে যাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ তাদের জন্য, ল্যাম্প সার্ভারটা হচ্ছে যাদের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স তাদের জন্য, আর জ্যাম সার্ভারটা হচ্ছে সবার জন্য যাদের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ থাকতে পারে, লিনাক্স থাকতে পারে, বা অ্যাপেলে যেটা ওএস থাকতে পারে। হ্যাঁ, সো যে কোনোটা ইউজ করতে পারেন। ও আরেকটা আছে এখানে, আরেকটা সার্ভার আছে ম্যাম্প, এটা হচ্ছে ম্যাকের জন্য, যাদের ম্যাক ইউজ করেন যারা। ভাই আমাদের কোনটা ইউজ করব? আপনার অপারেটিং সিস্টেম যেটা, যদি উইন্ডোজে উইন্ডোজটা ইউজ করবেন, লিনাক্স হলে লিনাক্স, মেইনলি আমরা ইউজ করবো জ্যাম। বুঝতে পেরেছেন? এটা কিভাবে উইন্ডোজ বেস? এটা তিনটেই। আগেরগুলোতে স্পেসিফিক, ল্যাম্প ছিল লিনাক্সের জন্য, ম্যাম ছিল ম্যাকের জন্য, ওয়ার্ম ছিল উইন্ডোজের জন্য। বাট জ্যামটার মানে হচ্ছে, এক্স মানে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, সে তিনটা প্ল্যাটফর্মে কাজ করে, সাপোর্ট করে। এ মানে হচ্ছে অ্যাপাচি, এম মানে হচ্ছে মাইস্কল বা মারিয়া ডাটাবেস, পি মানে হচ্ছে পিএইচপি, আরেকটা পি মানে হচ্ছে পার্ল। এই দুটো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মারিয়া ডাটাবেস হচ্ছে ডাটাবেস, আর অ্যাপাচি হচ্ছে সার্ভার। আর এক্স মানে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, সে সবগুলো প্ল্যাটফর্মে কাজ করে। এখন আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, তাহলে আপনি উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার জ্যামটা ডাউনলোড হয়ে গেছে। সবাইকে বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমি আর ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিলাম, বাট আপনারা তো ডাউনলোড করতে পারবেন, তাই না? জি ভাইয়া। পারবো। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ভাইয়া আইফোনও তো আমরা এটা ইউজ করতে পারবো তাই না? জ্যাম আইফোন না, জ্যাম্প হচ্ছে আপনার ম্যাক, যদি আপনার কম্পিউটার যদি সার্ভার হয় জ্যাম্প। আইফোন তো মোবাইল, আচ্ছা। ম্যাকের জন্য ইউজ করতে পারবেন। হ্যাঁ, ওকে, মানে আইফোনের অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবেন। হ্যাঁ, রাইট, ওকে। কার কোনো কোশ্চেন আছে? ওকে, সো ডাউনলোড করে ইনস্টল করবেন। অ্যাজ ইউজুয়াল আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করি কোথায়? সি ড্রাইভে না? সি ড্রাইভে তো করি। জি ভাইয়া। ওকে, ইনস্টল করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখান থেকে উইন্ডোজ থেকে দেখতে হবে আপনার সফটওয়্যারটা কোথায় আছে। এটি দেখতে পাচ্ছেন জ্যাম, সবাই কি দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া। এখান থেকে আপনি চলে যাবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল, দেখতে পাচ্ছেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল? জি ভাইয়া। এখানে ক্লিক জি করবেন, ভাইয়া। স্টেপগুলো ফলো করবেন। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি হচ্ছে জ্যামটা ডাউনলোড করছেন, ডাউনলোড করে ইনস্টল করছেন, এখন থেকে আপনাদের কাজ শুরু। ফার্স্ট স্টেপ হচ্ছে জ্যাম্প ওপেন করে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে যাবেন, দেন এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কল এই দুটা স্টার্ট করবেন। ভাই দুটাই কি একসাথে বাটন, দুই বাটন কি একসাথে প্রেস করব? পরপর করেন, সমস্যা নেই। স্টার্ট করো, এই যে দেখেন পোর্ট নাম্বার চলে আসছে, তার মানে রান হয়ে গেছে। এই অ্যাপাচির এই পোর্ট নাম্বারটা অনেক সময় যাদের কম্পিউটারে স্কাইপ ইনস্টল করা আছে তাদের সাথে একটু কনফ্লিক্ট করে। এটা আগে করতে, এখন আর করে না, সো ডোন্ট ওয়ারি। বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। এটা আগে জি করতে, ভাই। এখন আর করে না। তারপর যদি আপনার মনে হয় যে আপনার জ্যাম্পের সাথে স্কাইপ কনফ্লিক্ট করতেছে, আপনি দরকার স্কাইপটা আনস্টল করে রাখতে পারেন যাদের আছে কম্পিউটারে। বুঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, তারপরও যদি মনে করেন যে না আমার স্কাইপও লাগবে, জ্যাম্পও লাগবে, তারপরও প্রবলেম করতেছে, তাহলে আরেকটা কাজ করতে পারেন। এই যে এখান থেকে কনফিগ বাটনটা দেখতে পাচ্ছেন সবাইকে? জি। এই কনফিগ বাটনে জি, ক্লিক জি। করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে প্রথমে অ্যাপাচি httpd.config নামে একটা ফাইল দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল অ্যাপ দিয়ে 80 নাম্বার পোর্টটা খুঁজে বের করবেন। প্রবলেমটা হয় আগে স্কাইপের পোর্ট নাম্বারও ছিল 80, জ্যাম্পের পোর্ট নাম্বার 80, এই কারণে দুটো কনফ্লিক্ট করতে। তো আপনি একটা কাজ করতে পারেন, এটার পোর্ট নাম্বারটা 81 দিতে পারেন। এভাবে যতগুলো আছে 81 বা যতগুলো আছে 80, এটা 81 করে দেবেন। আমি কি বোঝাতে পারলাম? মানে আমরা আপগ্রেড করব 80 থেকে 81 অন করব। জাস্ট 81 করে দেবেন, দ্যাটস ইট। জি দিয়ে আবার হচ্ছে জ্যামটা রিস্টার্ট দিবেন, তাহলে এটা কাজ হবে। আর যদি আপনি এত প্রবলেমে না যেতে চান, জাস্ট স্কেপটাকে আনস্টল করে দেন কম্পিউটার থেকে, দেন জ্যাম ইনস্টল হয়। আর যাদের স্কেপ নেই তাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। আমি কি বোঝাতে পারলাম? জি।
হ্যাঁ। ধরেন আমি ব্রাউজার দিয়ে স্কাইপ চালাচ্ছি, স্কাইপ ইনস্টল করে দিচ্ছি, সেক্ষেত্রে কি এরকম কনফ্লিক্ট করবে? না, ইভেন আপনার স্কেপ থাকলেও কনফ্লিক্ট করে না এখন আর, এটা আগে করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে ক্লিয়ার? জি। কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, এবার মনে করেন আপনার তো এই দুইটা রান, ঠিক আছে। এখানে এখন নেক্সট কাজ হচ্ছে আপনাকে এই যে এখানে আসছেন wordpress.org, এখান থেকে আপনাকে ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড করতে হবে, কারণ আমরা ওপেন সোর্স মানে নিজস্ব সার্ভার ইউজ করবো। সো গেট ওয়ার্ডপ্রেসে যাবেন, সেকেন্ড স্টেপ গেট ওয়ার্ডপ্রেসে যেতে হবে, এখান থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেসের এখন বর্তমান ভার্সন হচ্ছে 5.9। সো ডাউনলোড করলাম, এটা ডাউনলোড। সেকেন্ড কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোডে গিয়ে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করা। ওকে, ফাইলটা ডাউনলোড হোক। এবার আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাকে করতে হবে আমার সার্ভারে যেতে হবে। সো আমার সার্ভারের নাম কি? জ্যাম্প না? জি। আগে আপনি যে ড্রাইভে ইনস্টল করেছেন সেই ড্রাইভে, সাপোজ আপনি ডি ড্রাইভে জ্যাম্প ইনস্টল করছেন তাহলে ডি ড্রাইভে যাবেন। সাপোজ আপনি সি ড্রাইভে জ্যাম্প ইনস্টল করেছেন তাহলে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে গেলে আপনি দেখবেন জ্যাম্প নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে যাবেন। সেই ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আপনি htdoc, সবাইকে দেখতে পাচ্ছেন htdocs নামে একটা ফোল্ডার? জি জি ভাই। htdocs ফোল্ডারের ভিতরে গেলে এটা হচ্ছে আপনার একটা রুট ডিরেক্টরি। আমরা HTML এর ওয়েবসাইটে গেলে কি করতাম, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতাম না? জি ভাই। এখানে এসে আপনাকে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে হবে, বা এটাকে বলা হয় ডোমেন ক্রিয়েট। এখানে এসে আপনি লিখবেন ctg কিছু একটা লেখেন, ডোমেনের নাম বা ফোল্ডারের নাম 237। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে এসে আপনি একটা ফাইল ক্রিয়েট করলেন, মনে করেন index.php। আগে তো আমরা index.html করতাম, এখানে index.php করলাম। একটা ফাইল চলে আসলো। একটা কাজ করি, এখানে এসে আমি লিখি টি-শার্টটা লিখি, দেখি ঠিক কাজ করতেছি। এবার এখানে আসবেন, এখানে এসে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ডোমেনের নাম কি? সিটিজি 2000। একটু দেখেন, লোকাল হোস্ট এটি স্ল্যাশ সিটিজি 2000। আচ্ছা, একটু অপেক্ষা করেন। 81 হবে মনে হয়। না ভাই, সিটিজির পরে একটা হাইপেন আছে মনে হয়। একটা হাইফেন হবে। ও রাইট। হাইফেন। দেখেন চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। জি ভাইয়া। তার মানে আমার ফোল্ডার ক্রিয়েশনটা ঠিক আছে, কাজ করতেছে, তাই না? জি। এখন হ্যালো ওয়ার্ল্ড থাকলে তো হবে না, আমি আসলে চাচ্ছি যে আমার এই ডোমেইনে যে ডোমেইনটা ক্রিয়েট করলাম বা যে প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এখানে আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, তাই না? জি ভাইয়া। ওয়ার্ডপ্রেসের ফাইলটা কোথায় আছে? এই যে এখানে আছে। এখান থেকে ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমি নিয়ে আসি, নিয়ে এসে কোথায় রাখবো? আমার ডোমেইনের ফোল্ডারের ভিতরে। তাহলে আর index.php এর দরকার আছে? না ভাই। জি না। এখন আমি এটাকে আনজিপ করি, আনজিপ করলাম। আনজিপ করার পরে এই ফোল্ডারের ভিতরে যা ফাইল আছে সবগুলোকে আমি Ctrl+X দিয়ে কাট করে রুট ডিরেক্টরিতে নিয়ে আসলাম। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো
এখন আমার এই ওয়ার্ডপ্রেস আর ওয়ার্ডপ্রেসের এই ফাইলের দরকার আছে, এটা কি খালি না? দরকার আছে? শিফট চেপে ডিলিট করে দিলাম। এবার এখানে এসে একটা রিলোড দেন। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, দেখেন ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের পেজটা চলে আসছে, তাই না? জি ভাই। সবাই কি বুঝতে পারেন? জি ভাই। ওকে, সো আমি অ্যাকচুয়ালি ফার্স্টে আমি আবার একটু বলি। ফার্স্ট হচ্ছে আমি ফার্স্ট কি করলাম, আমি হচ্ছে wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করলাম। তারপর হচ্ছে আমি জ্যাম্পে গিয়ে জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইস্কুল রান করলাম। দেন জ্যাম্পের ফোল্ডারের ভিতরে গিয়ে htdocs এর ভিতরে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়ে এসে রাখলাম। দেন হচ্ছে আমি ওয়েবসাইটে গেলাম, গিয়ে হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাক্সেস করলাম। এই তো, তাই না? একটা জিনিস বলি, আপনি যদি এই দুইটা রান না করেন এটা কিন্তু কাজ করবে না। এই দুটো হচ্ছে আপনার মেশিন, এই মেশিন রান না করলে কিন্তু এটা কাজ করবে না। আমি কি বুঝাতে পারলাম? জি। এটা কি সবসময় রান করাতে হবে? আপনি যখনই লোকাল সার্ভারে কাজ করবেন এই দুটো অবশ্যই রান থাকতে হবে। জি ভাই, বুঝছি। এটা লোকাল সার্ভার। আবার যখন লাইভ সার্ভারে চলে যাবে তখন আর কিছুই করা লাগবে না। লাইভ সার্ভার হচ্ছে অনেক ইজি। ওকে, সো এখন যে কাজটা করবো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। তো এখানে হচ্ছে একবারে সিম্পল, আপনারা যেভাবে একটা গেমস ইনস্টল করেন বা যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করেন সেম প্রসেস করবেন, জাস্ট এক মিনিট সময়। ওকে, সো এখন যে কাজটা করবো আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। খুব সিম্পল প্রসেস, আপনারা যেভাবে গেমস বা সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে। এখানে এসে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, অবশ্যই ইংলিশ। দেন হচ্ছে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখন আপনাকে কি বলছে একটু পড়েন। পরে বলছে আপনার একটা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আপনাকে ডাটাবেজের নাম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স লাগবে। এছাড়া ওরা বোল্ড ফন্টে আরও কিছু বলছে। যদি আপনার এটা অটোমেটিক ক্রিয়েশন না কাজ করে তাহলে হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে এখানে যে w-config.simple.php নামে ফাইলটা আছে, সেই ফাইলটা কপি করে সেটাকে এডিট করে আপনি কাজ করতে পারেন। ওকে, সো আমরা একটু দেখে আসি wp config ফাইলটাই আসলে কি আছে। তো এই ফাইলটার ভিতরে কি আছে, ডাটাবেজের নাম আছে, যেখানে আমাকে ডাটাবেজের নাম বসাতে হবে, ইউজার নাম আছে, ইউজার বসাতে হবে, পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড বসাতে হবে, লোকাল হোস্টে লোকাল বসাতে হবে, আর হচ্ছে এই টেবিল প্রিফিক্সে টেবিল প্রিফিক্স দিতে হবে। এই তো। আচ্ছা, সো এই জিনিসগুলো আসলে আমি কোথায় পাবো? সবাইকে বুঝতে পারছেন আমাদের কি কি লাগবে? ওকে, সো এই জিনিসগুলো কোথায় পাবো? এই জিনিসগুলো পাওয়ার জন্য আমাকে চলে যেতে হবে localhost/phpMyAdmin। বা এখান থেকে আপনি এই যে মাইস্কুলের এখানে অ্যাডমিনে ক্লিক করলেও ডিরেক্ট চলে যেতে পারবেন। এই যে এই অ্যাডমিনে ক্লিক করলে, অথবা localhost/phpMyAdmin ক্লিক করলেও যেতে পারবেন। ওকে, সো localhost/phpMyAdmin আসলাম। এখানে আসার পর আমাকে কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো নিউতে যাবেন, নিউতে গিয়ে একটা ডাটাবেসের নাম দেন, যে কোনো নাম। হ্যাঁ, আপনার যা মন চায় একটা ডাটাবেসের নাম দেন। এখানে এসে আপনাকে হচ্ছে ইউনিকোডটা সেট করে দিতে হবে। আমরা যখন HTML ওয়েবসাইট বানাই আমরা হচ্ছে একটা ইউনিকোড ইউজ করি, আপনারা করেন কিনা জানি না। এই ইউনিকোডটা আমরা ইউজ করি UTF-8 কারসেট UTF-8। এটার কাজ হচ্ছে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজের ইউনিকোড, আপনি যে ল্যাঙ্গুয়েজের মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট তো যে কোনোটা হতে পারে, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে বা ফ্রেঞ্চ হতে পারে, সেই কন্টেন্টটা যেন ব্রাউজারে শো করে। সো এটাকে বলা হয় ইউনিকোড। সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই ইউনিকোডটা হচ্ছে UTF-8_general CI। সো এটা 8 হবে, আমি একটু খুঁজে আসি। UTF-8, এই যে মানেটা কি? হ্যাঁ, ইউনিকোড যেটা মানেটা মানে বললেন, এটা মানেটা কি ভাই? মাত্রই বললাম, কে বলতে পারবেন ইউনিকোডটা কেন ইউজ করা হয়? এনিওয়ান? ভাই ওই ল্যাঙ্গুয়েজগুলো যাতে শো করে, মানে যেটাই হোক। রাইট, ইউনিকোডটার কাজ হচ্ছে লাইক হচ্ছে আপনি মনে করেন আপনার ওয়েবসাইট বানালে ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে বাংলা,
ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে ফ্রেঞ্চ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারে যেন আপনি যে ল্যাঙ্গুয়েজে বা যে কন্টেন্ট ইউজ করেন সেই কন্টেন্টটা শো করে, দ্যাটস ইউনিকোডটা ইউজ করা হয়। বুঝতে পেরেছেন? জি জি অল বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেসের নাম হচ্ছে CTJ237 আর এটা হচ্ছে আমাদের ইউনিকোড। ক্রিয়েট দিলাম, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করে? ভাইয়া এটা কি আপনার ইন জেনারেল জন্য এইটা এই কোডটা ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ, ইউনিকোডের জন্য এই কোডটা ইউজ করা হয়। মানে ভাইয়া ডাটাবেস তৈরি করে এটা আবার একটু দেখান। ভাইয়া এটা কি ইন জেনারেল জন্য নাকি ভাইয়া? আবার একটু দেখেন, আমি এখান থেকে নিউতে গেলাম, নাম দিলাম 237, এটা হচ্ছে আমার ডাটাবেসের নাম। আর এখানে হচ্ছে আমাকে একটা ইউনিকোড সেট করতে হবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ইউনিকোডটা হচ্ছে UTF-8_generali, এই যে এখানে এটা পাবেন, এখানে এই ইউনিকোডটা ইউজ করতে হয়। সবাইকে বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ক্রিয়েট দিলাম। সো বুঝতে পেরেছেন কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এবার আসেন এখানে একটু দেখেন, এখানে কিন্তু ওরা একটা জিনিস বলছে, আমি যখন এই ইনফরমেশনগুলো প্রোভাইড করব তখন wp-config-sample.php এর মতো একটা নতুন ফাইল ক্রিয়েট হবে যেটা নাম হবে wp-config.php, যেখানে আমার এই ইনফরমেশনগুলো থাকবে। সবাইকে বুঝতে পারছেন? এই লেখাটা একটু পড়লে বুঝতে পারবেন। এভরিওয়ান? ইয়েস ভাইয়া। জি। ওকে, তাহলে আমরা লেটস গোতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের ডাটাবেসের নাম কি বলেন? FW একটা জানো? কি একটা জানো? FW-2 FWS-237। ওকে, সো লোকাল সার্ভারের ক্ষেত্রে বাই ডিফল্ট আপনার ইউজার নেম হচ্ছে রুট। এটা সবসময় লোকাল সার্ভারের ক্ষেত্রে, কারণ লোকাল সার্ভারে তো আপনার ডাটাবেস কেউ অ্যাক্সেস করতে পারবে না, কারণ এই ওয়েবসাইটটা তো কেউ দেখতে পারবে না। এই ওয়েবসাইটটা কিন্তু, এই ওয়েবসাইটের অ্যাক্সেস যদি আমি আপনাকে দিই, আপনি কি এই ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এই ওয়েবসাইটটা শুধুমাত্র এই কম্পিউটারে রান করবে, অন্য কোথাও রান করবে না। দ্যাটস ওয়াই লোকাল সার্ভারের ক্ষেত্রে বাই ডিফল্ট ইউজার নেম রুট ইউজ করা হয়। বাট আপনি যখন লাইভ সার্ভার ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? জি। ওকে, পাসওয়ার্ড হবে নাল। নাল মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, আবার এখানে নাল লিখবেন না, ঠিক আছে? পাসওয়ার্ড নাল, ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স মানে কি আমি একটু পরে বলছি। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, সো সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর ওরা কি বললো? অল রাইট, তার মানে আমার সব ইনফরমেশন ঠিক আছে, আমি এবার ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন রান করতে পারি। আমার এখানে যদি কোনো একটা ইনফরমেশন ভুল থাকতো ওরা বলতো ডাটাবেস এরর। সো যদি কখনো আপনার রান করার পরে লেখা আসে ডাটাবেস এরর, তাহলে বুঝবেন আপনি কোনো এক জায়গায় স্পেলিং মিস্টেক করছেন বা ইনফরমেশন ভুল করছেন। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। ভাই পাসওয়ার্ডটা কি স্পেলিংটা NONE হবে? না, নাল মানে হচ্ছে ফাঁকা, ব্ল্যাঙ্ক, কিছু থাকবে না, ফাঁকা। জি। ওকে, এবার একটু মজার ব্যাপার দেখেন, wp-config.php নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যে ফাইলটা একটু আগে ছিল না, তাই না? জি ভাইয়া। একটু আগে কিন্তু এই নিচের ফাইলটা ছিল, এটা কি ছিল? এটা ছিল না ভাইয়া, এটা যখন ওই ক্রিয়েট করা হয়েছে তখন তখন আছে। এটা এবং চলে আমরা এই আসছে। ফাইলটা একটু দেখি কি আছে। দেখেন এই ফাইলে ঢোকার পরে কিন্তু আমার ইনফরমেশন সব শো করতেছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে দেখেন পাসওয়ার্ড কিন্তু নাল, মানে কিছুই থাকবে না। ওকে, সো এবার আমাকে কি করতে হবে? ইনস্টলেশন রান করতে হবে। সো ইনস্টলেশন রানের ক্ষেত্রে আমাকে কি করলাম? আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এবার হচ্ছে আমার সাইটের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এই ইনফরমেশনগুলো আপনি এখন যা মন চায় দেন, এটা চেঞ্জ করা যায়। মানে আপনি এখন দিচ্ছেন, আপনি আবার চাচ্ছেন একটু পরে যা চেঞ্জ করবেন, এগুলো সেটিংস থেকে গিয়ে চেঞ্জ করা যায়। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমরা আজকে একটা ব্লগ ওয়েবসাইট বানাবো। সো আমরা আমাদের টাইটেল দিই সাইটের ব্লগিং ওয়েবসাইট, আর আমরা একটা ইউজার নেম দিই অ্যাডমিন, যেহেতু আমাদের লোকাল সার্ভার, সো একটা নর্মাল ইউজার নেম দিলেই হবে, এটা তো স্ট্রং ইউজার নেম লাগবে না। আর দেন হচ্ছে এটাকে কনফার্ম উইথ পাসওয়ার্ড দিব, আর
এখানে আপাতত আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন, না দিলেও সমস্যা নেই কারণ এটা লোকাল সার্ভার, সো আমি আপাতত একটা দিয়ে রাখলাম। আর এটাকে ডিসকারেজ করে রাখবেন, কারণ এটা ডিসকারেজ করার রিজনটা হচ্ছে আপনি যদি এটাকে আনচেক রাখেন তাহলে এই ওয়েবসাইটটা যখন আপনি লাইভ সার্ভার ইনস্টল করবেন ওয়েবসাইটটা আপনার গুগলে ইন্ডেক্স হয়ে যেতে পারে বা এসইও, বা অনেক সময় এটা গুগলে ইন্ডেক্স হলে পরবর্তীতে এসইও করতে এই ওয়েবসাইটটা অনেক প্রবলেম হতে পারে, কনফ্লিক্ট করতে পারে। এর জন্য এটা ডিসকারেজ করে রাখবেন, কারণ ওয়েবসাইটটা তো এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। যখন ওয়েবসাইটটা ফুল কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আনচেক করে দেবেন। বুঝতে পেরেছেন? মানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? এইটা টিক মার্কটা ভাইয়া উঠে দেব মানে অফ? ইয়েস, ডিসকারেজ করে রাখবেন। জি জি ভাইয়া, ঠিক আছে, টিক মার্ক দিয়ে রাখবেন। এটা আবার চেঞ্জ করো যখন ওয়েবসাইট ফুললি কমপ্লিট হয়ে যাবে, দেন ডিজিটাল মার্কেটার যখন এসইও করবে সে এটাকে তখন আনচেক করে তার মধ্যে এটাকে ইন্ডেক্স করে দেবে। বাট আপনি যদি এটা আনচেক করা থাকে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার ওয়েবসাইটে অনেক কন্টেন্ট অলরেডি গুগলে ইন্ডেক্স করা হলে তার জন্য একটু কষ্ট হবে জিনিসগুলোকে আবার রিমুভ করে গুগল থেকে আবার অ্যাড করা। বুঝতে পেরেছেন? জি। তার মানে আমি যখন ক্রিয়েট করবো তখন তার মানে ওটা মানে স্ক্রিনটা দিয়ে রেখে দেবো। রাইট, ডিসকারেজ করে রাখবেন। ভাই এটা কি সেটিং এ ওয়ার্ডপ্রেসের সেটিং থেকে কি এটা চেঞ্জ করা যাবে? ডেফিনেটলি। হয়তো আমি ভুলে ডেফিনেটলি যদি মনে করে আনচেক করা থাকে, আপনি আনচেক বা চেক যেটাই করেন এটা সেটিংস থেকে চেঞ্জ, যখন ডিজিটাল মার্কেটার এটাকে অ্যাসিউ করবে সে তো এটা ওইখান থেকে এটাকে আনচেক করে আবার কাজ করবে, তাই না? জি জি। ওকে, সো দেন হচ্ছে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসে ইনস্টল হোক। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, আমরা একটা ব্রেক নেই, ব্রেক থেকে এসে আমরা বাকি ক্লাসটা করবো। হ্যাঁ, 8:10 শুরু করবো। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে। জি ভাইয়া। জি ভাইয়া। জি। ওকে, আচ্ছা, সো আমরা দেখলাম ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করা যায়। সো এখান থেকে আপনি হচ্ছে লগ ইনে গেলে আপনি ওয়ার্ডপ্রেসটা লগ ইন অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এছাড়া আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এভাবে। সো এটা হচ্ছে রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। সো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের করার পরে প্রথম যে আপনার ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে localhost/ctc-237। সো আপনার কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আপনি এই ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবেন। ওয়েবসাইটের শেষে এসে আপনি wp-admin লিখলেই আপনার এই লগ ইন অপশনটা পেয়ে যাবেন, অথবা শুধু অ্যাডমিন লিখলেও হবে। ঘুরে ফিরে আপনাকে wp-login.php এই পেজে নিয়ে যাচ্ছে কিন্তু, তাই না? আপনি wp-admin শুধু অ্যাডমিন অথবা wp-login.php লিখলে আপনি পেয়ে যাবেন। ফার্স্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে, দেন হচ্ছে আপনাকে অ্যাডমিনের ডিরেক্টরিটা দিতে হবে। সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে ক্লিয়ার? জি ভাই। ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। সো আমাদের ইউজার কি ছিল? ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড নাল না একা ছিল। ওটা ডাটাবেজে ছিল, এটা সাইটের অ্যাক্সেসের কথা বলতেছি। আপনার ডাটাবেজ আর সাইটের অ্যাক্সেসের সাথে কনফ্লিক্ট বা ভুলে অ্যাডমিন ছিল, তাই না? একটা হচ্ছে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড, আর একটা হচ্ছে সাইটের ইউজার নেম পাসওয়ার্ড, দুটো কিন্তু ডিফারেন্ট থিং। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন? জি। ওকে, ওকে, সো লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে এবার যে কাজটা করতে হবে, আমাকে ওয়েবসাইটে লগ ইন দেওয়ার পরে এখান থেকে আমাকে কাজ করতে হবে। আমাকে আজকের ক্লাসে আসলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একবারে বেসিক ইন্ট্রো সম্পর্কে জানবো। আমরা এই ড্যাশবোর্ড কীভাবে কাজ করে, ড্যাশবোর্ডের কোথায় কি আছে, এই টুলসগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, সো এখানে ফার্স্টে দেখেন ওয়ার্ডপ্রেসের এখন বর্তমান ভার্সন হচ্ছে 5.9। ওয়ার্ডপ্রেসের লাস্ট স্টেবল যে ভার্সনটা আমরা ইউজ করতাম সেটা ছিল 4.9। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি স্ক্রিন অপশনে গেলে আপনি হচ্ছে জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সো এখানে দেখেন আপনি জিনিসগুলো সব আনচেক করে দেন,
সব চলে গেছে। এখন এখান থেকে আপনি ওয়েলকামটা রাখতে পারেন, ওয়েলকাম থাকলো। আর হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স রাখলেন, এটা রাখতে পারেন। আর বাকিগুলো আপাতত অফ করে রাখতে পারেন। ওকে, শুধু একটা গ্লাসটা আছে। ওকে, সো এখানে এরপর আমরা এই জিনিসগুলো সম্পর্কে আজকে জানবো। সো এখানে ফার্স্টে হচ্ছে হোমে ক্লিক করলে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে আপডেটে গেলে আমরা হচ্ছে আপডেট অপশনটা পাবো। সেখান থেকে হচ্ছে আপডেটে গেলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপডেটের অপশনগুলো পাবো। লাইক হচ্ছে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, এটার বর্তমান ভার্সন হচ্ছে 5.9। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের সব প্লাগ ইন থিম সব হচ্ছে অল আপ টু ডেট। আর এখানে মনে করেন কোনো একটা আপনার আপডেট আসলে সেই আপডেটের নোটিফিকেশনটা এখানে পাবেন। লাইক হচ্ছে আপনি আপনার মোবাইলে যখন অ্যান্ড্রয়েড ইউজ করেন, অ্যান্ড্রয়েড 11.2 বা 12.1 বা সেম ওয়েতে আপনি যখন আইফোনের ওএস আপডেট পান, আপনি একটা নোটিফিকেশন পান। সেমভাবে ওয়ার্ডপ্রেসের যত আপডেট আছে সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে, ওয়ার্ডপ্রেসের থিম হতে পারে, প্লাগ ইন হতে পারে, সেই আপডেটগুলো আপনারা এখানে পাবেন। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, দেন হচ্ছে পোস্ট। সো এই পোস্টে আমরা কি পাবো? আমাদের লেটেস্ট পোস্টগুলো পাবো। এখন দেখেন আপনি ওয়েবসাইটে লগ ইন করলে ওয়েবসাইটের প্রথম যে হোম পেজ, সেই হোম পেজে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট দেখতে পাচ্ছেন। এই পোস্টটা এখানে আছে। এখন এই পোস্টটা যদি আমরা ডিলিট করে দিই, ট্র্যাশে ফেলে দিই, এখন আমরা রিলোড দিই, বর্তমানে আমার ওয়েবসাইটে কোনো পোস্ট নেই। সো আমরা একটা পোস্ট ক্রিয়েট করি। চলো আমি একটা পোস্ট নিয়ে আসি। ওকে, সো এখানে এসে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। সো এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে আসি। ওকে, সো এটা হচ্ছে টাইটেলটা আমরা কপি করলাম। এখান থেকে আমরা অ্যাড নিউতে আসলাম। একটু অপেক্ষা করি, মাঝে মাঝে লোকাল সার্ভারটা একটু স্লো থাকে, তো এই জন্য একটা অপেক্ষা করতে হবে। হ্যাঁ, নেক্সটে গেলাম, নেক্সট গেট স্টার্টেড। সেখানে আমরা টাইটেলটা দিলাম। এখানে একটা কাজ করি, এটাকে আমরা ফুল স্ক্রিন আছে তো এটা অফ করে দিই, এবার সব কিছু দেখা যাচ্ছে। ওকে, এর নিচে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ দিব। সো আমরা এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। আপাতত আর কি বোঝার জন্য আমরা কিছু কন্টেন্ট কপি করি। ওকে, কন্টেন্ট দিলাম। এবার হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে পোস্টটা পাবলিশ করলাম। পাবলিশ করার আগে আমাকে কিছু ক্যাটাগরি নিয়ে আসতে হবে। ক্যাটাগরি হচ্ছে, মনে করেন আপনি প্রথম আলোতে যান। প্রথম আলো গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাটাগরি দেখান। লাইক হচ্ছে রাজনীতি, বাংলাদেশ, খেলা, তারপর হচ্ছে চাকরি। লাইক হচ্ছে খেলাতে গেলাম, খেলা হচ্ছে একটা ক্যাটাগরি। হ্যাঁ, তো আমরা এখানে কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব। লাইক হচ্ছে স্পোর্টস। ওকে, এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি। স্লাগ মানে হচ্ছে আপনার ইউএল। এই যে এখানে খেলা, স্পোর্টস, ইউএল এর শেষে যে স্পোর্টস নামে একটা ক্যাটাগরি, এই পুরো টোটাল জিনিসটাকে বলা হয় স্লাগ বা ইউএল। এটা হচ্ছে আপনার কোনো একটা ক্যাটাগরিতে ডিরেক্ট ইউএলএ যেতে চাইলে আপনি এখানে স্লাগ ইউজ করবেন। সো এটা আপনি দিয়ে দিতে পারেন। আর যদি না দেন, এই ক্যাটাগরিটা যেই নামে সেটারই হচ্ছে স্মল ক্যারেক্টার নিয়ে সে নিজে একটা স্লাগ ক্রিয়েট করে। স্লাগ হচ্ছে মেইনলি হচ্ছে ইউএল ফ্রেন্ডলি ভার্সন, যেখানে আপনি আপনার ক্যাটাগরিকে ডিরেক্ট ওয়েবসাইটে ইউএল হিসাবে দেখাতে চান। দেন এটাকে আমরা হচ্ছে মেইন ক্যাটাগরি হিসাবে রাখলাম, অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। আমার স্পোর্টস ক্যাটাগরিটা চলে আসলো। ভাইয়া ক্যাটাগরিটা কি মেনুর মতন কাজ করছে? লাইক দেন এখানে হচ্ছে স্পোর্টসের আন্ডারে আমরা আরো কিছু ক্যাটাগরি অ্যাড করি। এই ক্রিকেটটাকে আমরা রাখলাম সাব ক্যাটাগরি হিসাবে। আমরা এটাকে স্পোর্টসের আন্ডারে রাখবো, কারণ ক্রিকেট হচ্ছে স্পোর্টসের সাব ক্যাটাগরি। তারপর হচ্ছে ফুটবল।
এটাকে আমরা সাব ক্যাটাগরি হিসেবে রাখলাম। এই যে স্পোর্টস দেখেন এর সামনে একটা ড্যাশ চলে আসছে, তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে স্পোর্টসের আন্ডারে চলে আসছে। এবার আমি আমাদের ব্লগ পোস্টে আবার চলে আসি, এখানে এসে আমি রিলোড দিলাম। আসলে আমাদের আগে উচিত ছিল ক্যাটাগরিগুলো ক্রিয়েট করা, দেন ব্লগ পোস্টটা করা। আচ্ছা সমস্যা নেই, এই যে এখানে ক্যাটাগরিতে চলে আসেন। এই ক্যাটাগরিটা কিসের আন্ডারে আছে? স্পোর্টসের আন্ডারে, তাই না? দেন এটা কিসের আন্ডারে? আমরা রাখলাম ক্রিকেটের আন্ডারে। এখানে কিছু ট্যাগ আমরা ইউজ করতে পারি যেন এই রিলেটেড পোস্টগুলো শো করে, অন্য একটা ট্যাগের সাথে এই ট্যাগ মিললে যেন ওই রিলেটেড পোস্টগুলো শো করে। লাইক মনে করেন এখানে গেলেন, আপনি এখান থেকে কোনো একটা পোস্ট ওপেন করেন, এটা হচ্ছে গেলেন, এটা হচ্ছে স্পোর্টস হচ্ছে ক্যাটাগরি, ক্রিকেট হচ্ছে সাব ক্যাটাগরি, এটা হচ্ছে টাইটেল। টাইটেলের নিচে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাজ ছিল। আমরা একবারে নিচে গেলে আমরা কিছু সাব ক্যাটাগরি হয়তো দেখতে পারবো। এই যে দেখেন এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, মানে এই রিলেটেড পোস্টগুলো যেন আমরা এখানে দেখতে পাই। সো এটারও আমরা কিছু ট্যাগ ইউজ করতে পারি। কি ইউজ করা যেতে পারে? লাইক হচ্ছে সাকিব, এটাই একটা ট্যাগ হতে পারে। তারপর হচ্ছে বিপিএল, এটা একটা ট্যাগ হতে পারে। T20, এটা একটা ট্যাগ হতে পারে। এছাড়া আরও অনেক ট্যাগ ইউজ করতে পারি। দেন হচ্ছে ফিচার্ড ইমেজ, এখানে একটা ইমেজ ইউজ করবো। তো মনে করেন আমরা এই ইমেজটা ইউজ করি। ভাইয়া ট্যাগটা কি কোনো এসইও তে কোনো হেল্প করে? ডেফিনেটলি, সেটাই বলবো, একটু অপেক্ষা করেন। ফিচার ইমেজে ক্লিক করলাম, দেখেন একটা ফোল্ডার, ফিচার ইমেজে ক্লিক করলাম, একটা মিডিয়া ওপেন হলো। এখানে আমরা হচ্ছে আমাদের ইমেজটা আপলোড করে দিই, সেট ফিচার ইমেজে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ট্যাগগুলো হচ্ছে আপনার রিলেটেড পোস্ট হিসেবে কাজ করে, আবার হচ্ছে এসইওতে হেল্প করে। মনে করেন আপনি চাচ্ছেন সাকিব আল হাসান রিলেটেড পোস্টগুলো পড়তে, আপনি গুগলে গিয়ে সার্চ করলেন, তো এই ট্যাগ রিলেটেড যত পোস্ট আছে ওখানে যদি গুগলে ইন্ডেক্স করা থাকে শো করবে, আবার আপনার ওয়েবসাইটে এই রিলেটেড ট্যাগের পোস্টগুলো নিচে দেখাবে। সবাই কি বুঝতে পারছেন ট্যাগের কাজ কি? জি ভাইয়া। ওকে, সো আমি আপডেট করে নিলাম। এবার হচ্ছে আমরা এই পোস্টটা ভিউ পোস্টে যেয়ে দেখতে পারি। সো আমার পোস্টটা চলে আসছে, তাই না? খুব ইজি। জি, টাইটেল, ইমেজ, তারপরে পোস্টের সব কন্টেন্ট চলে আসছে কিন্তু, তাই না? এই যে দেখেন নিচে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আর হচ্ছে ট্যাগও চলে আসছে। আমি আমার ওয়েবসাইটের হোম পেজে চলে যাই, দেখেন হোম পেজে গেলে প্রথমে হচ্ছে আমাকে এই পোস্টটাই দেখাচ্ছে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করব বা আপলোড করব? জি ভাইয়া। কার কোনো কোশ্চেন? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা ক্যাটাগরিজ, ট্যাগ, পোস্ট এই জিনিসগুলো দেখলাম। এখান থেকে আমাদের আপডেটটা দেখা হলো। মিডিয়াতে কী কাজ আমরা একটু দেখে আসি। মিডিয়াতে কাজ হচ্ছে আপনি যতগুলো ইমেজ আপলোড করবেন সব হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে গিয়ে জমা হবে। আপনি যখনই যেখানে ইমেজ আপলোড করেন এই মিডিয়াতে গেলে সেই ইমেজগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এরপর হচ্ছে আমরা পেজে যাব। সো একটা জিনিস একটু দেখেন, আপনি এখন একটা ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে গেলে আপনাকে শুধু তার পোস্টটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি চাচ্ছি বিভিন্ন পেজ ক্রিয়েট করে সেই পেজগুলো দেখবো। তো এটা করার জন্য কি করা যেতে পারে আমরা একটু দেখি। হ্যাঁ, তার আগে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে অল পেজে গেলাম। অল পেজে যাওয়ার পরে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন বাই ডিফল্ট দুইটা পেজ ক্রিয়েট হয়, একটা হচ্ছে স্যাম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ। স্যাম্পল পেজটা কি আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে একটা স্যাম্পল পেজ। হ্যাঁ, সো আমরা পেজ ক্রিয়েট করব, এটা একটু আপাতত স্কিপ করে আমরা নেক্সটে চলে যাই। কমেন্টের কাজ কি? আচ্ছা, কমেন্টের কাজ কি সেটা হচ্ছে মনে করেন আপনি এখানে এই পোস্টে আপনি একটা কমেন্ট করবেন। তো কমেন্ট করবেন, আপনি চাচ্ছেন পোস্টটা পুরোটা দেখতে, আপনি পুরো পোস্টে ক্লিক করলেন। এখন আপনি একটা কমেন্ট করবেন, আপনি মনে করেন অসাম বা কিছু একটা লিখলেন, তারপর হচ্ছে আপনি আপনার নাম লিখলেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলেন। এটা ওয়েবসাইটে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। পোস্টে কমেন্ট করলেন। এখন আপনি যে কমেন্টটা পোস্ট করলেন সেটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ,
এখন পোস্টটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ এখনো হয়নি, সে কি বলতেছে মডারেশনের জন্য মানে অপেক্ষা করতেছে। সো এটাকে অ্যাপ্রুভ করাতে হলে কি করতে হবে, আপনার এই কমেন্টে এসে অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করায় নিতে হবে। যে এখন আমি অ্যাপ্রুভ দিলাম, এখন কিন্তু পোস্টটা কমেন্ট মানে পোস্টে কমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। সো কমেন্টের কাজ বুঝতে পারছেন? মানে ভাইয়া অ্যাডমিনে এসে ওইটাই অ্যাপ্রুভ করাতে হবে, রাইট? ওকে, সো এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমার অ্যাপারেন্স। অ্যাপারেন্সের কাজ কি? এখানে দেখেন থিম আছে, এডিটর আছে। অ্যাপারেন্সে গেলে আপনারা এই থিমগুলো দেখতে পাবেন। এখানে দেখেন এক একটা থিম আছে। হ্যাঁ, থিম আর প্লাগইনের কাজ। থিম মানে কি আমি বলি, মনে করেন আমরা তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, ওএস ইউজ করি, তাই না? সো যখন আমাদের মোবাইলে কোনো ডিজাইন চেঞ্জ করতে হয়, আমরা কিন্তু সিম্পলি জাস্ট থিমটা সুইচ করলে আমার পুরো মোবাইলের অ্যাপারেন্স বা মোবাইলের ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, এমনটাই তো, তাই না? জি। সো ওয়ার্ডপ্রেসে এরকম থিম এবং প্লাগইন। আবার আমি যখন আমার মোবাইলে নতুন কোনো গেম রাখতে চাই বা নতুন কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাই, আমি কি করি, সিম্পলি হচ্ছে নতুন করে একটা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করি। সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার যখন কোনো আপনি ডিজাইন পছন্দ না, আপনি ইচ্ছা করলে থিম চেঞ্জ করতে পারেন, থিম চেঞ্জ করার মাধ্যমে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি থিম চেঞ্জ করতে পারেন। থিম চেঞ্জের মতো আপনার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, দেন থিমকে ভবিষ্যতে কাস্টমাইজ করে আরও আপনি ইনডেপ ডিজাইন চেঞ্জ করতে পারেন। আর আপনার ওয়েবসাইটে যখন কোনো ফাংশনালিটি অ্যাড করতে চান তখন আপনি প্লাগইন ইউজ করবেন। লাইক মনে করেন গত ওয়েব ডিজাইন ক্লাসে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বানাতাম, বাট সেই কন্ট্যাক্ট ফর্মটা ফাংশনাল ছিল না। সেটা কি ফাংশনাল ছিল? জাস্ট একটা ডিজাইন ছিল না? আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কি ফাংশনাল ছিল নাকি জাস্ট ডিজাইন ছিল? আমরা এখন আমার মনে করেন এমন দরকার হলো যে সে কন্ট্যাক্ট ফর্মের ডাটা সাবমিট দিলে সেই ডাটা কোনো একটা ইউজারের ইমেলে যাবে, আবার আমার ওয়েবসাইটের ডাটাবেজেও যাবে, আবার আমার ড্যাশবোর্ডও থাকবে। মানে এটাকে ফাংশনাল করতে হবে, ডাইনামিক করতে হবে। তখন আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন ইউজ করে সেই জিনিসগুলোকে ফাংশনাল করতে হবে। আমি কি বোঝাতে পারলাম থিম আর প্লাগইনের কাজ কি? জি ভাইয়া। মানে ভাইয়া আমরা প্লাগইন ইউজ করে আমরা বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতে পারি ওয়েবসাইটে, ফাংশনাল অ্যাড করতে পারি ভাইয়া। আর ডিজাইনের জন্য থিম চেঞ্জ করব। জি ভাইয়া। ওকে, সো এখানে একটা জিনিস দেখেন, এই থিমটার নাম কি আমি একটু দেখি। এই থিমটার নাম হচ্ছে 2022, আর হচ্ছে 2020, আর একটা আছে 2021। আমি যদি ডিজাইন থিমগুলো চেঞ্জ করে আমি সাপোজ 2021 অ্যাক্টিভেট করলাম, এখন দেখেন আমার এটা অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে না? জি। সো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে তিনটা থিম থাকে, একটা হচ্ছে 2020, 2021 এন্ড 2022। বাট এটা তো জাস্ট বাই ডিফল্ট। আমরা ভবিষ্যতে আরও অনেক অ্যাডভান্স লেভেলের থিম দেখবো, ফ্রি থিম দেখবো, প্রিমিয়াম থিম দেখবো, এবং এমনও হচ্ছে আমি কোনো থিম ইউজ করে ছাড়াই ওয়েবসাইট বানায় ফেলবো। মানে থিম থেকে কোনো হেল্প নিবো না, আমি নিজের মতো করে ওয়েবসাইট বানাবো, এরকম আমরা দেখবো। ওকে, PhD টু ওয়ার্ডপ্রেস দেখবো। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, সো এই থিমে গেলে এখানে দেখেন কাস্টমাইজ অপশন আছে, উইজেট অপশন আছে, মেনু, ব্যাকগ্রাউন্ড। এখন আমরা জিনিসগুলো দেখি। এই জিনিস এখানে একটা জিনিস দেখেন, আমি যখন ওয়ার্ডপ্রেসে ইনস্টল করলাম, এখানে যখন আমি এই ট্যাবের উপরে যাই, এখানে একটা জ্যাম্পের আইকন দেখাচ্ছে, তারপরে একটা দেখাচ্ছে ওয়েবসাইটের একটা টাইটেল, ব্লগিং ওয়েবসাইট, একটা স্লোগান দেখাচ্ছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমি ইনস্টলেশনের সময় বলছিলাম এই জিনিসগুলো আমরা আবার ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে পারবো। এই জিনিসটাই তো একটা ড্যাশবোর্ড, এটাকে তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলে, তাই না? এই যে লগ ইন করার পরে যে জিনিসটা দেখা যায়। সো এখান থেকে কীভাবে আমি চেঞ্জ করতে পারি? আমি এখান থেকে কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে যাওয়ার পরে এখন আমি চাচ্ছি এই যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমরা চেঞ্জ করবো। মনে করেন আমরা দিতে চাচ্ছি লাইক হচ্ছে, আমরা এখানে একটা টাইটেল দেখি কি আছে। মনে করেন লাইভ স্কোর, লাইভ কভারেজ, বা প্রথম আলোতে গেলে কি আছে টাইটেল দেখি, বাংলা নিউজ পেপার। আমরা এখানে দিলাম, সাইট আইডেন্টিটিতে গেলাম, এখানে আমরা দিলাম লাইভ নিউজ, লাইভ 24/7 কভারেজ। পাবলিশ দিই, রিলোড দিলাম, দেখেন চেঞ্জ হয়েছে। জি ভাইয়া। ওকে, আপনি চাচ্ছেন এই যে ব্লগিং ওয়েবসাইট, এটা তো একটা টেক্সট লোগো, আপনি চাচ্ছেন এইভাবে না, আপনি চাচ্ছেন আপনার মতো করে একটা লোগো ইউজ করতে। এখান থেকে লোগোতে যান, আমরা একটা লোগো নিয়ে আসি।
এই লোগোটি নিলাম, সেভ করলাম। যদি এটা অনেক বড়, এটাকে আবার CSS দিয়ে ঠিক করতে হবে। এটাকে ক্রপিংটা স্কিপ করব। দেখছেন লোগো চলে আসছে না? জি ভাইয়া। ওকে, আপনি পাবলিশ দিয়ে দিতে পারেন। তারপর শুধু তাই না, আপনি চাচ্ছেন এই যে এখানে যে জ্যাম্পের আইকন, এটাকে আপনি রিমুভ করতে। আপনি চাচ্ছেন এই যে এরকম কিছু একটা আইকন থাকবে। হ্যাঁ, তো এই আইকনটা আমরা কোথায় পাই দেখি একটু। এই যে বলের মতো একটা আইকন, আমি একটু নিয়ে আসি গুগল থেকে। এটাই নিয়ে আসলাম। আর এটা কি পিএনজি হতে হবে? ডেফিনেটলি। এগুলো নিয়ে আপনার এখন আর চিন্তা করতে হবে না, এগুলো ক্লায়েন্টে দিয়ে দিবে। সাইট আইকন সিলেক্ট, দেখেন চেঞ্জ হয়েছে। সো চেঞ্জ। জি ভাইয়া। কল বলা হয়, ফেভিকন বলা হয়। জি। ওকে, সো চেঞ্জ হয়ে গেল। এবার আসেন আমরা তো মোটামুটি দেখলাম। এই নিচের জিনিসগুলোকে বলা হয় উইজেট। হ্যাঁ, এই যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, এই জিনিসগুলো কোথায় পাবো আমরা একটু দেখে আসি। এই যে দেখেন উইজেটে আসলাম, গট ইট। সো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি, এগুলো আমরা দেখতে পাবো। চলো আমরা ড্যাশবোর্ড থেকে দেখে আসি। সো কাস্টমাইজ গেলাম, এবার হচ্ছে উইজেট। নেক্সট গেলাম, নেক্সট। সো এখানে দেখেন ফার্স্ট আছে কি ওয়েবসাইটের একটা হচ্ছে সার্চ বক্স, রিসেন্ট পোস্ট, কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি। আমি মনে করলাম এই রিসেন্ট কমেন্ট এটা আমি রাখতে চাই না, এটাকে আমরা ডিলিট করে দিই। এই যে ওয়ার্ডপ্রেসের যে এই এডিটরটা, এই এডিটরটাকে বলা হয় গুটেনবার্গ এডিটর। মানে ওয়ার্ডপ্রেসের বর্তমান যে এডিটর, সেই এডিটরটাকে বলা হয় গুটেনবার্গ এডিটর। ওয়ার্ডপ্রেসের পূর্ববর্তীতে যে এডিটরটা ছিল সেটা ছিল ক্লাসিক এডিটর বা সুইং এডিটর। আপনাকে কোশ্চেন করতে পারে ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন কি এবং কোন এডিটরটা চলতেছে, আপনি বলবেন গুটেনবার্গ এডিটর ভার্সন 5.9। আর ওয়ার্ডপ্রেসের লাস্ট স্টেবল ভার্সনে যে এডিটরটা ছিল সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। মনে থাকবে? জি ভাইয়া। আসেন এটা আমরা রিমুভ করে দিই। যদি এই গুটেন এডিটরটা এখনো ততটা পপুলার হয়নি, বাট এটাকে বলা হয় নেক্সট ফিউচার। তো এই কমেন্টের জায়গায় আমরা অন্য কিছু একটা অ্যাড করি। মনে করেন আমি কমেন্টের জায়গায় একটা ক্যালেন্ডারে অ্যাড করলাম। ওকে, আপডেট দিলাম, যে দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখছেন কমেন্টের জায়গায় এখন কি আসছে? ক্যালেন্ডার চলে আসছে। ক্যালেন্ডার। সো এভাবে কিন্তু আমরা এই উইজেট নিয়েও কাজ করতে পারি, উইজেটগুলো চেঞ্জ করতে পারি, একটা রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি। আমি কি বোঝাতে পারলাম? মানে আমার জাস্ট জানা দরকার এই কোথায় কোন টুলসটা আছে এবং টুলসের কাজ কি, দ্যাটস ইট। আমরা কিন্তু আজকে এটাই শিখবো। আজকে হচ্ছে আমাদের একবার ওয়ার্ডপ্রেসের ইন্ট্রো ক্লাস। আমরা কিন্তু আজকে কোনো প্রজেক্ট করবো না, জাস্ট আমরা এই টুলসগুলো শিখবো। বুঝতে পেরেছে? কারণ আমি অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার জানি যারা হচ্ছে ওয়েবসাইট বানাতে পারে, কিন্তু এখনও বেসিক অনেক জায়গায় তাদের অনেক ল্যাকিংস আছে। অনেক কিছুই তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো জানে না যে একটা কমেন্ট অ্যাপ্রুভ করে কীভাবে বা ওয়ার্ডপ্রেসের ইউজার কী কী। সো আমরা এই জিনিসগুলো আগে থেকে জেনে রাখবো, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে উইজেট গেল। এবার হচ্ছে মেনু। আমরা একটা মেনু ক্রিয়েট করবো। হ্যাঁ, সো মেনু ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে আগে মেনুতে কী কী রাখা যায়। মেনুতে হচ্ছে পেজ রাখা যায়, ক্যাটাগরি রাখা যায়, সাব ক্যাটাগরি রাখা যায়, পোস্ট রাখা যায়। সো আমরা একটা পেজ ক্রিয়েট করে আসি আগে। এখান থেকে গেলাম, এই পেজ অপশন থেকে একটা পেজ ক্রিয়েট করব, নাম দিলাম হোম পেজ। এটাকে পাবলিশ করলাম। এবার মেনুতে আসলাম। মেনুতে এসে আমরা একটা যে কোনো নাম দিতে পারি না। আমার মেনু, মনে করেন আপনার মেনুর নাম হচ্ছে আমার মেনু বা মেন মেনু, যা মন চায় দেন। একটা মেনু ক্রিয়েট করেন। এবার এখান থেকে আপনি মনে করেন হোম পেজটা নিলেন, তারপর হচ্ছে ওকে হোম পেজটা নিলাম কারণ আমি পেজ দিব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা হচ্ছে ক্যাটাগরি নিব, নিলাম আমি স্পোর্টস, ক্রিকেট, ফুটবল সবই নিলাম।
তারপরে আমি মনে করি একটা কাস্টম লিঙ্কও নিব, লাইক হচ্ছে আমরা এই ওয়েবসাইটে দিই আওয়ার ব্লগ। সো এটা হচ্ছে আমার মেনু, আমি মেনুটা সেভ করলাম, এখানে এসে রিলোড দিই। আমার কি মেনু আসছে? মেনু আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ আমাকে বলতে হবে এই মেনুটা কোথায় থাকবে। তো আমি বলে দিলাম প্রাইমারি মেনু, এবার রিলোড দিই, দেখেন আমার মেনু চলে আসছে না? এখন আপনি চাচ্ছেন এই ক্রিকেট আর ফুটবলকে স্পোর্টসের নিচে রাখতে, তাহলে কি করবেন? ক্রিকেটটাকে নিয়ে যান ক্রিকেটের জায়গায়, দেন এই স্পোর্টসের কানটা ধরে একটু ডানে নিয়ে আসেন, এই ফুটবলের কানটা ধরে এদিকে নিয়ে আসেন, এবার সেভ করেন। দেখেন কত ইজি আমার মেনু ক্রিয়েট হয়ে গেছে। জি ভাইয়া, জি দেখছেন? এবং মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনি যাই বানাবেন সে তা হচ্ছে অটো রেসপন্সিভ। দেখছেন? মোবাইলও সে অটো রেসপন্সিভ, আপনাকে আলাদা করে রেসপন্সিভ করার জন্য কোড করতে হবে না। বুঝতে পেরেছেন? এখানে যদি মেনুগুলো একটু চাপাইতে চান বাম দিকে, কি এখান থেকে হবে? ওটা আমরা সিএসএস দিয়ে করবো, বা ওটা হচ্ছে আমরা অন্য থিম, বা আজকে হচ্ছে আমরা জাস্ট টুলস গুলো সম্পর্কে জানবো, কোথায় কি আছে সেগুলো। ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম? না। জি ভাইয়া। ওকে, এখন দেখেন মেনুস গেল, এই যে আচ্ছা এখন দেখেন আপনি মনে করেন ওয়েবসাইটে আসলেন, ওয়েবসাইটে আসার পরে এখানে লেখা আছে প্রউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এই লেখাটা আপনি চাচ্ছেন দেখাতে চাচ্ছেন। আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করবেন। আচ্ছা, সো আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম এখানে হচ্ছে আমাদের এই লেখাটা সাপোজ আমি চাচ্ছি না রাখতে, হ্যাঁ এটা তো হচ্ছে একটা কপিরাইট ক্লেম হয়েছে হচ্ছে ওয়ার্ডপ্রেসে, আমি এখন এই লেখাটা চাচ্ছি না। তা আমি তো অলরেডি সিএসএস কোডিং জানি, তাই না? আমি ইন্সপেক্টে যেতে পারি, গিয়ে হচ্ছে আমি এই ক্লাসটা ধরবো। তো এখান থেকে আমরা দেখি এটা কোন ক্লাসে আছে, এটা আছে এই যে দেখেন ক্লাসের নাম কি বলেন, পাওয়ার্ড বাই, তাই না? তো ক্লাসটাকে আমরা এবার এখানে কল করব, কল করে এটাকে আমি সিম্পলি ডিসপ্লে নাম করলাম, দেখেন চলে গেছে। বুঝতে পারছেন সিএসএস আপনার কি কাজে লাগবে এখন? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এই লেখাটা তো আমি দিলাম, রিলোড দিলাম, চলে যাবে, এটা তো আবার চলে আসলো, তাহলে কি করতে হবে? আমি যে কোডটা লিখলাম সিএসএস কোড, সেটা কোথায় রাখবো? সেই জিনিসটা আমাকে রাখতে হবে এই যে থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটর হচ্ছে আপনার থিমের সিএসএস ফাইল। সো এই যে দেখেন স্টাইল শিট, মানে আপনার থিমের যত ডিজাইন আছে সব এই ফাইলের ভিতরে আছে। তা আপনি এখানে এসে জাস্ট এখানে এসে আপনি লিখে দিতে পারেন কমেন্ট করে থিম সিএসএস, সেভ করলাম, আপডেট ফাইল। এবার এখানে এসে রিলোড দেন, অবশ্যই ক্যাশ ক্লিয়ার করবেন, কন্ট্রোল F5 আছে, এবার আছে, এবার ভাইয়া ওইটা আপনি তো সরাই দিলেন, আমি ওখানটা লিখতে চাই অন্য কিছু, পাওয়ার্ড বাই অন্য কারো, বা যিনি ক্লায়েন্ট নাম দিতে চাই। ডেফিনেটলি আমরা লিখবো, আমরা আগে দেখতে চাচ্ছি জিনিসগুলো কোনটা কিভাবে কাজ করে। তো অবশ্যই আমার মতো করে ওয়েবসাইট বানাবো, আজকে আমরা ওই জিনিসটা যাচ্ছি না, আমরা জাস্ট দেখছি কোন টুলসটা কিভাবে কাজ করে। ঠিক আছে ভাইয়া। ওকে, এখন এই জিনিসটা আসলে এখানে লিখতে হবে না, লেখা যাবে, বাট এটা এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই থিমের সিএসএস ফাইল, হ্যাঁ এই থিমের সিএসএস ফাইলে আপনি কোনো কোড লিখলে থিমটা যখন পরবর্তীতে আপডেট নেবে এই কোডগুলো চলে যাবে, থাকবে না, মানে চলে যেতে পারে। সো তাহলে কি করতে হবে? আপনাকে হচ্ছে কাস্টমাইজ অপশনে যেতে হবে। কাস্টমাইজ অপশনে গিয়ে এই জায়গায় আরেকটা কাজ করে, চাইল্ড থিম ক্রিয়েট করে সেখানে কোড লেখে, বাট চাইল্ড থিম আমরা পরবর্তীতে দেখব। আপাতত দেখেন এই যে এডিশনাল সিএসএস, এখানে এসে আপনাকে এই সিএসএস কোডটা লিখতে হবে, লিখে পাবলিশ দ্যাট, সেম কাজ করতেছে, বাট আমরা থিম ফাইলের একবারে হার্ড কোড না করে আমরা একটু অন্য জায়গায় রাখলাম, তাহলে এটা আপডেট দিলেও এই জিনিসটা চলে যাবে না। আমি কি বোঝাতে পারলাম?
ভাইয়া একটু আরেকটু দেখাবেন? আমি যে ভাইয়া কোনো প্লাগইন করলে কি সেটা অটো আপডেট হয়ে যাবে? না, আপনি আপডেট অফ করে রাখতে পারেন বা আপডেট দিতে পারেন। যদি টেমপ্লেট ইউজ করা হয় সেক্ষেত্রে তো মনে হয় এই জিনিসটা থাকে না মনে হয়, মানে বাই ডিফল্ট যে থিমগুলো আমরা ইউজ করতেছি। শুনেন, আমি কিন্তু আপনাকে আজকে কোনো থিমের ডিজাইন, থিম কিভাবে কাজ করে এগুলো দেখাচ্ছি, আমি জাস্ট টুলস দেখাচ্ছি, আপনি এগুলো দেখবেন। আমরা দেখতে চাই কোন জিনিসটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমটা সম্পর্কে আমাদের একটু পরিচয় হচ্ছে। দ্যাটস ইট। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে মোটামুটি আমাদের এই পর্যন্ত ডান। এবার হচ্ছে প্লাগইনস। এই প্লাগইনসের কাজ কি? প্লাগইনস হচ্ছে আমার এই যে আমি বললাম বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে। মনে করেন আমি ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করতে চাই। ওয়ার্ডপ্রেসের বর্তমান এডিটরের নাম কি বলতে পারবেন? গুটেনবার্গ। আর লাস্ট যে স্টেবল এডিটরটা ছিল ক্লাসিক এডিটর, দেখেন এখন পর্যন্ত 5 মিলিয়নের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। তার মানে এই এডিটরটা এখনো অনেক জনপ্রিয়। বাই ডিফল্ট এডিটরটা থাকে না, বাট আপনার যদি প্রয়োজন পড়ে আপনি এডিটরটা ইনস্টল করে নিতে পারেন। দেখেন আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। আর মজার ব্যাপার হচ্ছে অ্যাক্টিভেট করার পরে এই যে গুটেনবার্গের যে এনভায়রনমেন্ট এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে সে একটা রিলোড দেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে না? পুরো অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে গেছে না? জি। কারণ এখন যে এডিটরটা এটা হচ্ছে ক্লাসিক এডিটর, আর পূর্ববর্তীতে যে এডিটরটা ছিল সেটা ছিল গুটেনবার্গ। মানে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট গুটেনবার্গটা থাকে। আমি যদি চাই যে আমি আবার ক্লাসিক এডিটর দিয়ে কাজ করব, তখন আমি আবার ক্লাসিক এডিটরটা ইনস্টল করে সেই এডিটর দিয়েও কাজ করতে পারি। তো এটার জন্য আমাকে জাস্ট প্লাগইনসে গিয়ে ক্লাসিক এডিটরটা ইনস্টল করতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার ভাই। এর কোনো অটো আপডেট হওয়ার কোনো সুযোগ নেই না? আমি এখানে জাস্ট এডিটরটা রিপ্লেস হবে, দ্যাটস ইট। আচ্ছা, ওকে। অ্যাকচুয়ালি ইন ফিউচারে তো আমরা এই কোনোটাই দিয়ে কাজ করব না। আমি বললাম তো, ইন ফিউচারে কোনো এডিটরে আমরা কাজ করব না। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে পপুলার যে এডিটর পেজ বিল্ডারগুলো আছে সেগুলো ইউজ করবো, যেটা হয়তো অনেকে আপনারা জানেন, বাট আমরা হয়তো নেক্সট ক্লাস থেকে সেই জিনিসগুলো দেখতে পাবো। ওকে ভাই, আমরা কি যে কোনো প্রয়োজনে প্লাগইন ইনস্টল করে ওইভাবে কাজ করতে পারবো, যেটা আমার প্রয়োজন? হ্যাঁ, যখনই আমার যে ফাংশনটি দরকার আমাকে প্লাগইন ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, সো প্লাগইনের কাজ গেল। এবার হচ্ছে ইউজারে আসি আমি। দেখেন বাই ডিফল্ট একটা অ্যাডমিন ইউজার আছে। সো মনে করেন আমি একটু ওয়ার্ডপ্রেসে আর কি ইউজার আছে একটু আমি দেখি। সো আমি মনে করেন এখানে একটা নতুন ইউজার, মনে করেন আমি একটা ওয়েবসাইট বানাবো। এখন আমি চাচ্ছি আমার একজন মডারেটর থাকবে, সে শুধু পোস্ট আপডেট করবে। এখন তাকে তো আমি অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারি না, কারণ অ্যাডমিন অ্যাক্সেস মানে তার সব অ্যাক্সেস, আমি সব অ্যাক্সেস দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি সে শুধু আমার ওয়েবসাইটে পোস্ট আপলোড করবে। তাহলে কিভাবে দিব? মনে করেন আমি হচ্ছে আপনাদের সিআরকে একটা অ্যাক্সেস দিব। সিআর আজকে নাই? জি ভাই আছে তো। ইরফান নাই? আছে ভাইয়া। হ্যাঁ আছে। আচ্ছা ভাই, ইরফানের ইমেল অ্যাড্রেস কোনটা? irfan707@gmail.com। ইয়েতে দেন, চ্যাট বক্সে দেন। মনে করেন ইরফান 123। ওকে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। পাসওয়ার্ড দিয়ে দিলাম ইরফান 1 2 3 4 5 @1 2 3 5 4। ওকে, ইরফানকে আমি সাবস্ক্রাইবার করলাম, অ্যাড নিউ ইউজার। এবার ইরফান যখন লগ ইন করবে, অ্যাডমিন ইউজার নেম হচ্ছে ইরফান 123, পাসওয়ার্ড হচ্ছে ইরফান @12354। লগ ইন করলো। দেখেন ইরফান কিছুই করতে পারবে না, সে শুধুমাত্র আমার ওয়েবসাইটেই ঢুকতে পারবে, ড্যাশবোর্ডে যাবে। সে কোনো পোস্টও দিতে পারবে না, পেজও ক্রিয়েট করতে পারবে না, প্লাগইনও যাইতে পারবে না, থিমও চেঞ্জ করতে পারবে না।
বুঝতে পারছেন? শুধু ভাই এডিট করতে পারবে না? হ্যাঁ, এবার আমি যদি ইরফানকে যদি এবার আমি সাবস্ক্রাইবার থেকে কন্ট্রিবিউটর বানা দিই, এবার কি করতে পারবে দেখি। এবার সে শুধু কমেন্টগুলো অ্যাপ্রুভ করতে পারবে, নিজের প্রোফাইল দেখতে পারবে, পোস্ট ক্রিয়েট করতে পারবে, নতুন নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবে, আর কিছু করতে পারবে না। ঠিক আছে? এবার যদি ইরফানকে আরেকটু প্রমোশন দিয়ে অথর করি, অথর করার পরে সে এবার কি করতে পারবে, পোস্ট ক্রিয়েট করতে পারবে, ছবি আপলোড করতে পারবে, মানে পোস্টে তো ফিচার্ড ইমেজ থাকে, সেই ইমেজটা দিতে পারবে, কমেন্ট আপলোড করতে পারবে, মানে ইমেজ নতুন করে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে ইমেজ সে আপলোড করতে পারবে। এবার যদি ইরফানকে আমি অথর থেকে এডিটর বানাই, এডিটর বানানোর পরে এবার ইরফান কি করতে পারবে, পেজ ক্রিয়েট করতে পারবে, মিডিয়া ক্রিয়েট করতে পারবে। পেজ আগে যেটা পেজ ছিল না, এখন নতুন একটা অপশন হয়েছে পেজ ক্রিয়েট করবে। কিন্তু ইরফানে সবই পারবে, শুধুমাত্র দুইটা জিনিস পারবে না, সেটা হচ্ছে থিম আর প্লাগইন চেঞ্জ করতে পারবে। নাকি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? সেটিংস এর অপশনগুলো হাত দিতে পারবে না, সেটিংস এর অ্যাডমিন অ্যাক্সেস যেটা। এবার যদি ইরফানকে আমি অ্যাডমিন করে দিলাম, এবার ইরফান আর আমি সেম, মানে আমারও যা যা অ্যাক্সেস আছে ইরফানেরও তা তা অ্যাক্সেস আছে, তাই না? এবার ইরফান ইউজারে ঢুকে আমাকে ডিলিট করে দিলে শেষ, আমি আর এটাতে অ্যাক্সেস পাবো। বুঝতে পারছেন? ভাইয়া ক্লায়েন্টের প্রজেক্ট করলে তখন আমরা কিভাবে তাকে হ্যান্ডওভার করব? ক্লায়েন্টের প্রজেক্ট করার সময় ক্লায়েন্ট আপনাকে তার এইদার হোস্টিং অ্যাক্সেস অথবা ড্যাশবোর্ড অ্যাক্সেস দিয়ে দেবে। ও আচ্ছা, তার কাছে অ্যাক্সেস থাকবে? হ্যাঁ, সে দিয়ে দেবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার হোস্টিং বা সার্ভারে কাজ করতে পারেন, দেন ক্লায়েন্টের সার্ভারে পরবর্তীতে মাইগ্রেট করে দেবেন। কিভাবে মাইগ্রেশন করবেন সেটা আমি দেখাই দিব। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কি ইউজার ওয়ার্ডপ্রেসের ইউজার নিয়ে ইউজারটা বুঝতে পেরেছেন? ইউজারের কাজ কি, কোন ইউজারটা কি কাজ করে? জি ভাইয়া। ওকে, এখন মনে করেন ভাইয়া একটা প্রশ্ন করি, আমি যদি এডিটরকে ওই পোস্ট করার অনুমতি দেই তাহলে কি সে পোস্ট করতে পারবে? রাইট, পারবে, তাই না? জি। এখন মনে করেন কোন একটা, হ্যাঁ বল। আচ্ছা ভাইয়া, এই যে এগুলো দেখালেন যে এটা তো এই যে এখন যে নিউজপেপার ব্লগ করছেন ওইটার অ্যাডমিন, এটা নাকি পুরো ড্যাশবোর্ডের? এটা ড্যাশবোর্ড। আপনার তো এই নিউজপেপার ব্লগটাই হচ্ছে এই ওয়েবসাইটটা, সে কিন্তু আপনার সার্ভারের অ্যাক্সেস পাচ্ছে না, আপনার জাস্ট এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা পাচ্ছে। এই যে ব্লগ ওয়েবসাইট যেটা দেখেছিলেন। এখন মনে করেন কোন একটা কারণে আপনি আপনার ওয়েবসাইটের ইউজার নেমটা ভুলে গেছেন, মনে করেন লগ আউট করি আমি, হ্যাঁ, এখন আপনি আপনার ওয়েবসাইটের ইউজার নেম ভুলে গেছেন, তাহলে কি করবেন? মানে পাসওয়ার্ড ভুলে গেছেন। অ্যাডমিন তো জানি আমি, অ্যাডমিন আপনি ভুলে গেছেন, এখন কি করবেন? কি ভাই এডিটরের পাসওয়ার্ড দিলে ওপেন হবে? হ্যাঁ, মানে এডিটরের যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটা দিলে ওপেন হবে? না না না, মনে করেন কোনো পাসওয়ার্ড আপনার মনে নেই, তাহলে ফরগট পাসওয়ার্ড। হ্যাঁ, এটা তো একটা অপশন আছে, লস্ট ইউর পাসওয়ার্ডে গেলে আপনার ইমেলে পাসওয়ার্ডটা চলে যাবে, যে ইমেল দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন সেখানে পাসওয়ার্ডটা চলে যাবে। বাট আমরা হচ্ছে ডেভেলপার, আমরা এই সিস্টেমে যাব না। আমরা কি করব, আমরা পাসওয়ার্ডটা সার্ভার থেকে নিব। কিভাবে নিব দেখেন, আপনি চলে যাবেন পিএইচপি মাইডমেনে, যাওয়ার পরে দেখেন এখানে একটা টেবিল আছে, 12টা টেবিল। কয়টা দেখেন, গণেন, কাউন্ট করেন কয়টা আছে। এবং এই প্রত্যেকটা টেবিলের শুরুতে WP নামে একটা প্রিফিক্স আছে, দেখতে পাচ্ছেন? এটাই আমি বলেছিলাম WP টেবিল প্রিফিক্স কেন ইউজ করা হয়। আপনি এখন লোকাল সার্ভারে আছেন, দ্যাটস ইট, বাই ডিফল্ট WP মানে ওয়ার্ডপ্রেসের সংকেত হচ্ছে WP টেবিল প্রিফিক্স ইউজ করা হচ্ছে। আমি যখন লাইভ সার্ভারে নেক্সট ক্লাসে দেখাবো তখন কিন্তু আমরা WP ইউজ করবো, আমরা অবশ্যই আমাদের কাস্টম একটা টেবিল প্রিফিক্স ইউজ করব। বুঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, এখানে এসে আপনি WP ইউজার্সে যাবেন। মনে করেন এখানে আসার পরে দেখছেন ইরফান একটু বেশি অ্যাক্সেস পেয়ে বেশি উল্টাপাল্টা পোস্ট দিতেছে, ইরফানকে আর আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন না। শুধু তাই না, সে নিজে এখানে অ্যাডমিন হয়ে নিজের পাসওয়ার্ডও চেঞ্জ করে দিছে। তখন কি করবেন, জাস্ট সিম্পলি এখানে এসে ওকে ডিলিট করে দিবেন,
শেষ, ও আর কোনো জায়গায় অ্যাক্সেস পাবে না। বুঝতে পারছেন? জি। এটা একটা। আর আপনি আপনার অ্যাক্সেসটা ভুলে গেলে তখন এখানে এডিটে যাবেন। এখন এডিটে যাওয়ার পরে দেখেন আপনার পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা আছে MD5 আকারে আছে। আপনি মনে করেন আপনি নতুন পাসওয়ার্ড দেবেন admin@123। এই পাসওয়ার্ডটাকে এবার কি করতে হবে, এটাকে হচ্ছে এনক্রিপ্টেড করতে হবে, তাই না? বাই ডিফল্ট এভাবে রাখলে তো admin@123 থাকলে তো হ্যাকাররা বুঝে যাবে। সো এটাকে MD5 হচ্ছে একটা এক্সটেনশন, যেভাবে হচ্ছে আপনাকে অ্যাডমিন এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করতে হবে। করার পরে Go5 দিবেন, সরি Go দিবেন। এখন দেখেন এই যে এটা এবার লগ ইন করেন। নতুন পাসওয়ার্ডটা হচ্ছে admin@123। দেখেন লগ ইন করে ফেলছি। সবাইকে বুঝতে পেরেছেন কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে এটার অ্যাক্সেসটা ঠিক করবেন? হ্যাঁ, এমডিএস এর মানেটা একটু বলতেছি, 1 মিনিট। হচ্ছে একটা সিকিউরিটি অপশন। মনে করেন আপনার ওয়েবসাইটের সিকিউরিটির লেভেলটা কত বড় হবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে MD5 ইউজ করা হয়। PHPর ক্ষেত্রে এখানে আমি একটু দেখাই, এই যে এগুলো হচ্ছে আপনার এই ওয়েবসাইটের সিকিউরিটিটা কোন ভার্সনে যাবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে MD5 ইউজ করা হয়, আর PHPর ক্ষেত্রে এই যে SHA-1টা ইউজ করা হয়। মানে সিকিউরিটি লেভেল, এগুলো হচ্ছে বিভিন্ন লেভেল। বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, সো আমাদের মোটামুটি আমরা প্লাগইন টাগইন ইউজার দেখলাম। এখানে হচ্ছে সেটিংস। এবার হচ্ছে সেটিংস অপশনে কাজ কি? মনে করেন আপনি একটা ব্লগিং ওয়েবসাইট বানাচ্ছেন। সো বাই ডিফল্ট আপনি চাচ্ছেন হোম পেজে ব্লগটাই শো করবে, বাট সব ওয়েবসাইট তো এরকম না। অনেক ওয়েবসাইট আছে কি যে মানে কি এখানে হচ্ছে লেটেস্ট পোস্টটা শো করবে, বাট আপনি চাচ্ছেন আপনার এমন একটা ওয়েবসাইট হবে যেটার হোম পেজটা সবসময় সেম থাকবে, এটা চেঞ্জ হবে না, তাই না? মনে করেন এই ওয়েবসাইটটাই। মনে করেন এই ওয়েবসাইট আপনি চাচ্ছেন আপনি ওয়েবসাইটে যতবার ঢুকবেন ওয়েবসাইটটা এটাই শো করবে, ঠিক আছে? এটার বাইরে কোনো কিছু শো করবে না। সো এরকম একটা হোম পেজ আপনি বানাতে চাচ্ছেন, বা আপনার ওয়েবসাইটের একটা স্ট্যাটিক হোম পেজ থাকবে যেটার কন্টেন্টগুলো সেম থাকবে, এগুলো চেঞ্জ হবে না, লেটেস্ট পোস্ট আকারে আসবে। তখন কি করতে হবে, এই যে সেটিংসে এসে আরেকটু বলি, জেনারেল সেটিংসে এসে দেখেন এই যে এখান থেকে আপনি সাইটের টাইটেল ট্যাগলাইন চেঞ্জ করতে পারেন। এই জিনিসগুলো তো ধরার দরকার নেই, ভুলও ধরার দরকার নেই। এখান থেকে এসে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে এই যে আপনার ডেট এগুলো চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে রাইটিংয়ে আসবেন, এখান থেকে এগুলো ধরার দরকার নেই, রিডিংয়ে আসবেন। এখানে এসে আপনি বলবেন আমার ওয়েবসাইটের প্রথম পেজটা হচ্ছে হোম পেজ। সেভ চেঞ্জেস করে দিলাম, রিলোড দিলাম। এখন আপনার ওয়েবসাইটে যতবারে ঢুকে হোম পেজটা শো করবে। এবারে আপনি হোম পেজে যে কন্টেন্টটা রাখবেন সেটাই আপনার অলওয়েজ স্ট্যাটিক ওয়েতে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? মানে এই হোম পেজটা সবসময় ফার্স্টে দেখাবে। সবাইকে ক্লিয়ার? জি ভাই। বাট যেহেতু এটা একটা ব্লগিং ওয়েবসাইট, আমি একটা ব্লগ পোস্ট আকারে রাখলাম। আমি কি বোঝাতে পারলাম? জি জি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে মনে করেন আপনার এই ওয়েবসাইটে গেলেন, আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে কোনো একটা পোস্টে গেলেন। পোস্টে যাওয়ার পরে দেখেন কত কিছু এখানে হাবিজাবি আছে, লাইক হচ্ছে মাস, সাল, বছর, তারপরে অনেক কিছু। এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের পোস্টটা হচ্ছে কিছুটা এরকম দেখাবে, যে ওয়েবসাইটের ক্যাটাগরি, দেন ওয়েবসাইটের টাইটেল, দ্যাটস ইট। আদারওয়াইজ এত বড় যদি আপনার ওয়েবসাইটের ইউআরএল হয় তাহলে তো এটাকে এসইও করতে আপনার কত সময় লাগবে। তখন আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটে একটা পার্মানেন্ট লিঙ্ক শো করতে হবে, যে ওয়েবসাইটের পার্মালিঙ্কে গিয়ে ড্যাশবোর্ড থেকে সেটিংস থেকে পার্মালিঙ্কে গিয়ে বলবেন আমার ওয়েবসাইটের পোস্টগুলো ঠিক ওয়েবসাইটের ইউআরএল এর পরে পোস্টের টাইটেলটা শো করবে। এতক্ষণ দেখাইছে আপনাকে কি ডেট, মাস, তারপরে হচ্ছে তারপরে পোস্ট। এখন হচ্ছে শুধুমাত্র পোস্ট নেই মেকারে। এবার সেভ চেঞ্জেস দেন, হোম পেজে আসেন, পোস্টে যান, দেখেন এবার কি ডিরেক্ট ওয়েবসাইটের অ্যাড্রেস আর টাইটেল, তাই না? জি ভাইয়া। সো এই ছিল মোটামুটি আপনাদের আজকের ক্লাসে। হ্যাঁ বলেন। পার্মালিঙ্কের কাজ কি শুধু এইটাই না অন্য কোনো কাজ আছে? পার্মালিঙ্কের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট একটা পার্মানেন্ট লিংক প্রোভাইড করা, লাইক হচ্ছে আপনার ওয়েবসাইটের যে টাইটেল, যে পোস্টগুলো আছে সেগুলো যেন আপনার পার্মানেন্ট ওয়েতে প্রোভাইড করে, চেঞ্জ না হয়। জি ওকে। সো এবার হচ্ছে আপনাদের আরেকটা জিনিস আমি বলি, এই যে আমি যে বললাম শুরুতে যে একটা ওয়েবসাইট ইনস্টল করলে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে কি করে, এটা বাই ডিফল্ট রেসপন্সিভ থাকে।
আপনাদের হয়তো একটা কোশ্চেন থাকতে পারে এই ইমেজটা এখানে ছোট বাট এখানে গেলে বড়, তার মানে কি ছোট হয়ে যাচ্ছে কেন? আপনি ওয়েবসাইটে ডাব্লিউপি কন্টেন্ট আপলোডসে গেলে দেখতে পারবেন আমি যে ইমেজটা আপলোড করি সেটাতে কয়েকটা ভার্সন একসাথে আপলোড হয়ে যাচ্ছে। যখন আমি যে ডিভাইসে যাচ্ছি ইমেজটা সেই ডিভাইসের অনুযায়ী দেখাচ্ছে। এটা ডেস্কটপ, মোবাইলে গেলাম মোবাইল অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? ভাই এটা কি ওই যে আপনার যে মিডিয়া লাইব্রেরি বলে যে অপশনটা ছিল ড্যাশবোর্ডে, ওইখানে যতগুলো ছবি আপলোড হবে সবগুলাই কি প্রত্যেকটা ডিভাইসের স্ক্রিন রেশিও অনুযায়ী এরকম সাইজিং হয়ে যাবে? না, মিডিয়া লাইব্রেরিতে একটা ইমেজে যাবে, আপনি যে কটা ইমেজ আপলোড করবেন সেই কটাই থাকবে, বাট আপনি যখন আপলোড ফোল্ডারে যাবেন ডাব্লিউপি কন্টেন্ট আপলোড 2022 সাল ফেব্রুয়ারি মাসের ওই ফোল্ডারে যাবেন, তখন সে এক একটা ইমেজকে বিভিন্ন ভার্সনে সে রিসাইজ করে দিবে। ভাইয়া এখানে তো আমরা ইমেজ একটাই আপলোড করব, সাপোজ আমরা একটা আপলোড করব, সে তার মতো করে রিসাইজ করে দিবে, তার মতো করে মানে বিভিন্ন মোবাইল ভার্সন বা ইয়ে ভার্সন অনুযায়ী ওরকম জেনারেট করে নেবে। রাইট, জি ভাই বুঝতে পেরেছি। এই যে দেখেন সেটিংস থেকে মিডিয়াতে যান, আমি একটা ইমেজ আপলোড করব, সে থাম্বনেল ইমেজ দিবে, মিডিয়াম সাইজ দিবে, লার্জ সাইজ দিবে। বুঝতে পারলাম? জি। সো মোটামুটি এই ড্যাশবোর্ডটা কি ক্লিয়ার এখন? জি ভাই ক্লিয়ার। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট কি হবে? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা ব্লগিং ওয়েবসাইট বানাবেন, যে কোনো ব্লগিং ওয়েবসাইট হতে পারে, সেটা আপনার মতো করে বানাবেন। এখানে আসবেন, থিমে যাবেন, থিমে গিয়ে অ্যাড নিউতে যাবেন, নিজের মন মতো একটা ব্লগ থিম বের করেন, যার যেটা পছন্দ। কেউ যদি ফটোগ্রাফি নিয়ে করতে চান করতে পারেন, কেউ যদি কুকিং নিয়ে করতে চান করতে পারেন, কেউ যদি ট্রাভেল নিয়ে করতে চান ট্রাভেল রিলেটেড করতে চান পারেন, কেউ যদি নিজের কন্টেন্ট রাইটিং নিয়ে করতে চান করতে পারবেন, যে কোনো ইচ্ছা আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে যান। এই ব্লগটা মনে করেন আমি এটাকে ইনস্টল করলাম, এই থিমটা আমি ইনস্টল করলাম, সব ফ্রি। আচ্ছা ভাই ওয়ার্ডপ্রেস বুঝি না, কোশ্চেনটা বুঝি নাই। গিটহাবে তো ওয়ার্ডপ্রেসের কিছু করা যায় না মেবি, তাই না? না না না, আপনার নিজের ডোমেন হোস্টিং লাগবে। নেক্সট ক্লাস থেকে সবার ডোমেন হোস্টিং লাগবে, আমি দেখাই দেব একটু পরে। ভাই কিভাবে কিনবো এটা একটু বলেন। আচ্ছা ভাই গুগল ড্রাইভে ওয়েবসাইট হোস্ট করা যায়? আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম অনেক আগে, মানে যত জায়গায় যান না আমাদের নিজস্ব ডোমেন হোস্টিং লাগবে, দ্যাটস ইট। কিন্তু বুঝতে পারছেন? আমরা ফ্রি ইউজ করতে পারি, ফ্রি ইউজ করে লাভ নেই। ফ্রি ইউজ করে অনেক লিমিটেশন থাকে, একটা বেশি ওয়েবসাইট থাকার আগে যায় না, ওয়েবসাইট ডাউন থাকে। আমি এমনভাবে আমার ডোমেন হোস্টিং নিজেরটা ইউজ করবো যেন আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, এটা ইনস্টল হচ্ছে। ওকে। আচ্ছা, আমরা তো আজকে লাইভ সার্ভার দেখলাম না, বাট আমি একটু আপনাদেরকে বলে দেই, আপনারা লাইভ সার্ভারের ডোমেন হোস্টিংটা কিনে রাখতে পারেন, কারণ নেক্সট ক্লাসে আমরা লাইভ সার্ভারে দেখব। সো কিভাবে কিনবেন আমি একটু বলে দিই। দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার নিজের যদি ক্রেডিট কার্ড বা নিজস্ব মাস্টার কার্ড থাকে আপনি অনলাইন থেকে কিনতে পারেন। আমি সাজেস্ট করবো বাংলাদেশের সার্ভারগুলো না ইউজ করার জন্য, ওগুলো ম্যাক্সিমাম টাইমে ডাউন থাকে। আরেকটা অপশন আছে, আমি আপনাদেরকে হেল্প করতে পারি, আমার একটা স্টুডেন্ট আছে, তার নিজের ডোমেন হোস্টিং এর বিজনেস আছে, তার কাছে আপনাদের নামগুলো প্রোভাইড করতে পারি, আপনারা তার থেকেও নিতে পারেন। ঠিক আছে, একটু দেখে নেন। আচ্ছা ভাই একটা জিনিস করি, একটা নির্দিষ্ট আচ্ছা হ্যাঁ বলেন। একটা নির্দিষ্ট ডোমেইন কবে এক্সপায়ার হবে এটা তো জানা যায়, তো একটা নির্দিষ্ট ডোমেইন কবে মানে এক্স্যাক্টলি কোন সময়টা এক্সপায়ার হবে এটা জানার কোনো ওয়ে আছে? আপনি যে ইউনিভার্স থেকে 12টা বাজে অথবা না শোনেন আমি বলি, আপনি যখন যেখান থেকে ডোমেইনটা পারচেজ করবেন সেখান থেকে তার ঠিক 1 বছর পরে, এবং হুট করে আপনার ডোমেইনটা সে রিঅ্যাক্টিভেট করে দিবে না। আপনি তো তার ক্লায়েন্ট, তাই না? এটা আপনি যার থেকে নেন, সেটা ব্লু হোস্ট হোক, আপনি তো অবশ্যই আপনার যে এই ইমেল
তারপর হচ্ছে ফোন নাম্বার দিচ্ছেন, তাই না? সে আপনাকে অবশ্যই 1 উইক আগে একটা ইমেল করবে। আর যদি ফোন করতে চাও, অনেক সময় ফোন হয়তো ইন্টারন্যাশনালি করে না, বাট হয়তো যার থেকে নিচ্ছেন সে হয়তো আপনাকে ফোনও করে বলবে যে আর 1 সপ্তাহ আছে, আপনি যদি করতে চান করে ফেলেন। বুঝতে পেরেছেন? এবং 1 বছর শেষ, হ্যাঁ 1 বছর পরে সে হয়তো আপনাকে আরো 1 সপ্তাহ এক্সট্রা সময় দিতে পারে রিনিউ করার জন্য। বুঝলেন? রিনিউ করার জন্য ওরা নক করবে ইমেইলে। রাইট। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই আমার প্রশ্নটা হচ্ছে, মনে করেন সাপোজ আমার ডোমেইন কিনতে লাগলো 1200 টাকা, আর প্রত্যেক ইয়ারলি চার্জ কি ভাই 1200 টাকা হবে, না ওটা আরো কম হবে, না বেশি হবে? আপনার যা দিয়ে কিনবেন, ডোমেন তো 1200, আর হোস্টিং হচ্ছে মনে করেন আরো 1 বা 2000 টাকা। তো টোটাল যেটা আসবে 3000 বা 3500, সেটা প্রতি বছর সেম থাকবে। ভাইয়া ডোমেনটা হচ্ছে এককালীন মনে হয় 1 ইয়ার। দুইটাই ডোমেইন হোস্টিং দুইটাই হচ্ছে 1 বছরের জন্য, প্রতি বছর রিনিউ করতে হবে। আচ্ছা বুঝতে পারছেন? আমি একটু দিয়ে দেই ডোমেইন। আচ্ছা ভাই, কোথাও কি লাইফ টাইম ডিল পাওয়া যায় আপনার জানা মতে? আপনি যদি জেনে থাকেন এরকম কিছু? কখনোই ডোমেইন হোস্টিং লাইফ টাইম হয় না। ডোমেইন হোস্টিং কখনো লাইফ টাইম হয় না ভাইয়া। ডোমেইন তো লাইফ টাইম কেনা যায় না, মানে 2 বছর 3 বছরের জন্য। বুঝি না আমি লাইফ বুঝি নাই। আমার নিজের একটা ডোমেইন কি মনে করেন, ওটা কোনো লাইফ টাইম ডিলে পাওয়া যাবে কোথাও থেকে কোনো অফারে? না, আমার জানা মতো ডোমেইন হোস্টিং লাইফ টাইম হয় না। জি ভাইয়া, 2 বছর বা 3 বছর এরকম প্যাকেজগুলো আছে। বুঝতে পারছেন? আমার জানা মতো ডোমেইন লাইফ টাইম হয় না। সেটা হচ্ছে আমি যেটা ইউজ করতেছি ওইটাতে ডোমেইনটা লাইফ টাইম ফ্রি হতে পারে, বাট আমার জানা মতে আপনাকে প্রতি বছর রিনিউ করতে হয়। কারণ আপনি একটা জিনিস কিনলেন, সাপোজ আপনি একটা জিনিস কিনলেন, একটা অ্যাড্রেস কিনলেন ডোমেইনে, আপনি হয়তো 1 বছর পরে ইউজ করলেন না। সো এরকম যদি আমরা কিনতে থাকি .com এর, মনে করেন আমরা তো 500 বিলিয়ন মানুষ, মনে করেন 500 কোটি মানুষ, 50 কোটি মানুষ মনে করেন ডোমেইন কিনে ফেললো, নাম সব কিনে ফেললো, আর সে রিনিউ করলো না। তার মানে কি এটা কি আর আমি সেকেন্ড টাইম কেউ ইউজ করতে পারবে না? এটা তাহলে ব্যাকএন্ড হয়ে যাবে না? জি ভাইয়া, জি। বুঝতে পারছেন? আদারওয়াইজ তো পরবর্তীতে রিসেল হয় না, পরবর্তীতে রিসেল করতে পারে না। হ্যাঁ, এখন যদি এটা যদি ব্যাকএন্ড না হয় তাহলে তো এটা রিসেল কিভাবে করবে, তাই না? তাহলে তার ডোমেইনে খুঁজে পাওয়া যাবে না। এখন মনে করেন আপনি এখানে আসলেন, সাপোজ আমি আপনাদের সিআর এর নামে দিলাম ইরফান, সার্চ দেন, irfan.com, দেখেন এই ডোমেনের দাম হচ্ছে $1,65,000। সো এই ডোমেন আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? সো আপনাকে তখন কিন্তু আরেকটা জিনিস, আপনি যখন এখানে ডোমেন নেমটা দিবেন অবশ্যই এখানে সার্চ দিয়ে দেখবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে একটু খুঁজে বের করতে হবে কোন জিনিসটা দিলে আসলে রেগুলার ডোমেনগুলো পাওয়া যায়। সো ইরফান আসলাম, তাই তো? আমি এখানে দিলাম ইরফান আসলাম। আচ্ছা ভাই, ওই যে বিজনেস এখন দেখেন এই ডোমেনটা কিন্তু আপনার 2021 সালে কিনে ফেলছে, তার মানে সে এটাও কিনতে পারবে না। সো আপনারা যখন আমাকে এখানে ডোমেনের নাম দিবেন, অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, আগে দেখতে হবে ডোমেনটা কি অ্যাভেলেবেল আছে কিনা। আমি কি বোঝাতে পারলাম? জি ভাই, জি ভাই, জি। সো আপনাকে আরো একটু খুঁজতে হবে আসলাম ইরফান, বা আপনি আপনার নিজের কোনো কোম্পানি বা ব্র্যান্ডিং এর নাম অনুযায়ী দিতে পারেন। এটা কি .com-ই হইতে হবে নাকি যে কোনোটা নিলে? আপনি যে কোনো, বাট এখানে প্রাইসটা আবার দেখে নেবেন। ভাই এটা আছে, খালি আছে, এই যে যেমন এটা খালি আছে। আদার্স গুলোর যেরকম দামটা অনেক কম থাকে, বুঝতে পারছেন? সো নরমালি ডোমেনের দাম 1200 টাকা, সো .com টা ইউজ করাই ভালো। বুঝতে পারছেন? এটা কি আমরা মানে জাস্ট প্র্যাকটিসের জন্য নিচ্ছি নাকি ইন ফিউচারে কাজে লাগাবো? এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। এই ডোমেনটা হচ্ছে আপনার নিজের একটা ব্র্যান্ডিং এর জন্য ইউজ করবেন। আমরা কি তাহলে নামে কিনলেই বেস্ট হবে নাকি? এটা দুইটা হবে না, একটা হতে পারে আপনি আপনার নামে কিনতে পারেন, অথবা আপনার মনে করেন আপনার হয়তো কোনো একটা কোম্পানির নামে কিনতে পারেন, যেটা হয়তো আপনি ওই নামে কোনো একটা কোম্পানি দিতে চাচ্ছেন ভবিষ্যতে, বা কিনে মানে এটা আমরা পোর্টফোলিও হিসেবে ইউজ করব। এটা আমরা মেইনলি আপনি এই ডোমেনটা ইউজ করবেন বা এই ওয়েবসাইটটা ইউজ করবেন আপনার পোর্টফোলিও ক্লায়েন্টকে শোকেস হিসেবে।
কিন্তু আমরা ক্লাসের জন্য যে কাজগুলো করবো এগুলো তো জাস্ট প্র্যাকটিস হবে না ওখানে? না, প্র্যাকটিস হবে, বাট ক্লাসের জন্য কাজগুলো করবেন, যে অ্যাসাইনমেন্ট করবেন, এগুলো তো ক্লায়েন্টকে দেখাবেন না। আপনি শুধু প্র্যাকটিস করলে তো হবে না, আপনাকে আবার অ্যাটলিস্ট ক্লায়েন্টের কাছে আপনাকে 5টা বেস্ট প্রজেক্ট দেখাতে বললে আপনাকে রাখতে হবে না, যে পোর্টফোলিও রাখতে হবে। রাইট। এই ডোমিনের মধ্যে সেভ থাকবে সবগুলা? স্টোরেজের উপর ডিপেন্ড করে, মোটামুটি 2 থেকে 3 জিবি নিলে আপনি 5টা ওয়েবসাইট লাইভ রাখতে পারবেন। আচ্ছা, আমি যদি এখন মানে এক্সিস্টিং আমার কোনো ডোমেইন থাকে ওইটাতে যদি কাজ করি, পরে কি আরেকটাতে মুভ করে নিতে পারবো না? ডেফিনেটলি। আচ্ছা, আর আরেকটা জিনিস ভাই, মানে আমরা কিনলে এটা কি অ্যাক্সেসটা পাবো? আমি কারোর কাছ থেকে যদি কিনি, এটা কি সি প্যানেলের ডেফিনেটলি যেখান থেকে কিনেন অবশ্যই সি প্যানেল অ্যাক্সেসটা নেবেন। এখান থেকে কিনলে সি প্যানেল অ্যাক্সেসটাই দিবে আপনাকে আপনার ইমেইলে সি প্যানেল অ্যাক্সেসটা পাঠানো হবে, দেন আপনি সি প্যানেল থেকে ঢুকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওইটা কি আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো? রাইট, নেক্সট ক্লাস থেকে আমরা লাইভ সার্ভারে দেখব, আমি আর লোকাল সার্ভারে যাব না। আচ্ছা ভাই, গিটহাবের জিনিস এখানে আপলোড করা যাবে না আমার এটাতে? হ্যাঁ, গিটহাবের ওয়েবসাইটগুলো আপনারা লাইভ সার্ভারে আপলোড করতে পারবেন। হ্যাঁ, কোনো এক্সিস্টিং যদি থেকে থাকে আমার ডোমেইন ওইগুলোর ডাটা কি আমি ক্লিয়ার করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। লাইভ সার্ভারটা আমরা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? আচ্ছা, সি প্যানেলটা সি প্যানেল নেক্সট ক্লাসে দেখবেন। জি, সি প্যানেলটা তো মেইলেই ওরা প্রোভাইড করে দেয়, রাইট, মেবি। সো আপনারা চেষ্টা করেন নেক্সট ক্লাসের ভিতরে নিজেদের ডোমেইন হোস্টিংগুলো নিয়ে নিতে, অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনারা নিজেরা ম্যানেজ করে নিতে পারেন, কারণ এরপরে ক্লাস থেকে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো তো আপনাদেরকে লাইভ সার্ভারে দিতে হবে, তাই না? আমার কাছে একটা ডোমেইন হোস্টিং মানে নেওয়া ছিল, এটা কি আমি ক্লিয়ার করব কি করে? এটা কোথায়? যেখান থেকে নিছেন সেখান থেকে বললে ওরা ক্লিয়ার করে দেবে। আচ্ছা, আরেকটা কথা, তাহলে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা কিভাবে দিবেন? কারণ এখন তো আপনাদের লাইভ সার্ভার নেই। সো আপনারা একটা কাজ করতে পারেন, আপনি যে ওয়েবসাইটটা বানালেন, মনে করেন এই ওয়েবসাইটটা বানালেন, এটার একটা স্ক্রিনশট নিতে পারেন, লাইক হচ্ছে এই ফুল পেজ নিলাম, এরকম যে কয়টা পেজ, সেই কয়টা পেজে স্ক্রিনশট নিয়ে আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই যে এখানে পোস্ট করে দেবেন, যেহেতু আপনাদের আপাতত কি লাইভ নাই। আমি কি বোঝাতে পারলাম? শুধুমাত্র এই ক্লাসটার জন্য আমি এটা এক্সকিউজ করলাম, যেটা আপনাদের লাইভ সার্ভার নাই। ভাই মানে স্ক্রিনশটের জন্য যে এক্সটেনশনটা ইউজ করছেন ওটার নামটা একটু, এটা গুগলে গিয়ে সার্চ দেন, স্ক্রিন ক্যাপচার বা কিছু একটা হবে হয়তো, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। আচ্ছা, সবাইকে ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওই যে যেটা লিখলে ওটা কি গ্রুপে দিয়ে দিবে, ওই যে প্রাইসটা বা ইমেল নাম্বার? এটা আমি গ্রুপে দিয়ে দেব, সিআর কে দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা একটু হোল্ড করেন, ভিডিওটা বেশি লেন্দি